বেশ, আগের দিন আমরা যেখানে আচ্ছা পরীক্ষাটা আমি পরীক্ষাটার কেমন কি হলো না হলো গুগল ড্রাইভেই দিয়ে দেব। এই উইকের মধ্যেই হয়তো দিয়ে দেব, নেক্সট উইক দেখতে পাবে সবাই কার কোথায় কি ভুলভ্রান্তি হচ্ছে না হচ্ছে। তাছাড়াও যারা পরীক্ষা দিলে না বা আজকে দিতে পারলে না, তারা কেস স্টাডিগুলো দেওয়া থাকলো নিজেদের মতো করে ট্রাই করতে পারো। কেস স্টাডিগুলো প্র্যাকটিস করবার জন্য, পুরোটাই প্র্যাকটিস পারপাসে করতে পারো। আমাকে দিয়ে চেক করাতে পারো যে ম্যাম কোথায় কি প্রবলেম হচ্ছে। এবং আমি মেইনলি পরীক্ষাটা ইউএক্সের ওপরে নিয়েছি, তার কারণ আমি বারবার বলি যে আমি প্রত্যেক সময় ইউএক্সে জোর দিই। ইউএক্স ইজ লার্জার দ্যান ইউআই। সুতরাং ইউএক্স এর ফাউন্ডেশন যার ক্লিয়ার থাকবে সে ইউআই তুলতে এমন কিছু তার কষ্টসাধ্য কোনো ব্যাপার না। ইউআইটা প্র্যাকটিসের ব্যাপার এবং ইউএক্স আরও বেশি প্র্যাকটিসের ব্যাপার। তো তোমরা তো এমনি কাজ দিলে তোমরা বাড়িতে কতটা কি করবে তার তো কোনো ঠিক নেই। তো সেই হিসেবে আমি জাস্ট একটা তোমাদের এক্সাম নিয়ে দেখে নিতে চাইলাম যে অ্যাকচুয়ালি কতটা কি শিখেছো বা আমি কতটা শেখাতে পেরেছি, সেই কারণে এক্সামটা নেওয়া। আচ্ছা, শিপ্রা এখনো পাঠাওনি। ম্যাম আমারটা একটু দেখে নিতে, প্রথমবার পাঠালাম মিরোতে। দেখে নিচ্ছি। তো সেই কারণে এক্সামটা নেওয়া। এবং এবং ইউআই এর এক্সাম জেনারেলি আমি নিই না। ইউআই এর এক্সাম বলতে গেলে সেটা ওই কেস স্টাডি যখন সাবমিশন হয় তখনই আমি দেখে নেব যে, হ্যাঁ শিপ্রা বলো। হ্যাঁ, আমি ওই পাঠাতে পারছি না, ওই ইয়েতে পাঠিয়েছি, ওই যে স্টুডেন্টস ওয়ার্কের মধ্যে যে শিপ্রা নামে যে ফোল্ডারটা আছে ওখানে পাঠিয়ে রেখেছি। কোনটা? এইটা? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি ওখানে পেস্ট করে দেবো। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেস দাও। আমি রিকোয়েস্ট অ্যাক্সেস করলাম, অ্যাপ্রুভ করো অপু, না হলে দেখতে পাবো না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। বলছি এটা কিভাবে অ্যাক্সেস দেবো? তোমার কাছে দেখো মিরোতে মিরোতে গেলেই হবে? নোটিফিকেশন গেছে, সেখানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। আচ্ছা, তো সেই কারণে এক্সামটা নেওয়া। যারা দেননি তারা কেস স্টাডিটা রইলো ওই এক্সাম বলে যে ফোল্ডারটা আছে সেখানে, সেইখান থেকে যে কোনো যেটা পছন্দ হয় সেই রকম একটা কেস স্টাডি তুলে নিজেদের মতো করে ডিজাইন মানে রিসার্চ তারপরে ডিজাইন সেই জিনিসগুলো শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। এবার যে কারণে পরীক্ষাটা নেওয়া, আমি পরীক্ষার দেখব কার কেমন কি আউটপুট, সেইটার বেসিসে আমি অ্যাপের ডিজাইন শুরু করব। কারণ এরপরে তো নেক্সট ক্লাস থেকে ফুল ফ্লেজে ভিজুয়াল ডিজাইনে ঢুকবো, তখন তো আর ইউএক্স এর বিষয় নেই। তো যদি আমার একটা অ্যাপের জন্য ইনফরমেশন আর্কিটেকচার হোক, সাইট ম্যাপ হোক বা তার ইউজার ফ্লো হোক, বেসিক একটা জিনিস যদি আমার সামনে থাকে, তাহলে সেটার থেকে ভিজুয়াল ডিজাইন করাটা অনেক সোজা। কারণ আমি ভিজুয়াল ডিজাইনের মেইন যে রুলস অ্যান্ড রেগুলেশন কি কি সেই জিনিসগুলো আমি সবাইকে শেয়ার করছি। সেই জিনিসগুলো মেনটেন করে আস্তে আস্তে এরপরে ডিজাইন শুরু করতে হবে, কারণ আর 6টা ক্লাস বাকি আছে। তো তার মধ্যে এল্ডার কেয়ার ওয়েবসাইট দাঁড় করাতে হবে এবং একটা অ্যাপ দাঁড় করাতে হবে। এবার তার পাশাপাশি বাকি যে আমি আরেকটা এক্সটার্নাল ওয়েবসাইটের কথা বলেছিলাম, সেগুলো একদমই তোমাদের ওপর, আমি ফোর্স করছি না। কিন্তু আমার যা স্ট্র্যাটেজি থাকে যে একটা ফাংশনাল ওয়েবসাইট এবং একটা বেসিক ইনফরমেটিভ ওয়েবসাইট যেখানে ডিজাইনকে শোকেস করা যায়, সেটা একটু দেখনদারি ওয়েবসাইট হিসেবে কেস স্টাডিতে রাখার জন্য। এবং আমি ভেবেছিলাম দুটো অ্যাপ ডিজাইন, কিন্তু সেটা সম্ভব না। একটা অ্যাপের ডিজাইন, মানে যেটা ওয়েবসাইটে যখন ভিজুয়াল ডিজাইন শুরু হবে ঠিক সেইভাবেই অ্যাপে জিনিসটা কিভাবে রিপ্রেজেন্টেড হয় আমি সেই জিনিসগুলো বলবো, অ্যাপে কিভাবে ডিজাইন দেখাতে হয় সেই জিনিসগুলো বলবো। কিন্তু আমি চাইছি আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ফ্লোটা
ব্যাকআপ হিসেবে থাক, আমার সেখান থেকে যে ফ্লোটা পছন্দ হবে বা যে ইনফরমেশন আর্কিটেকচারটা আমার মনে হবে যে এটার ওপরে বেস করে আমি অ্যাপের ডিজাইন শুরু করতে পারি, আমি সেই ইনফরমেশন আর্কিটেকচার বা সেই কেস স্টাডিটাকে নেব। তো সেই কারণে আরও বেশি পরীক্ষাটা নেওয়া। এটা যদি আমি হোম টাস্ক হিসেবে দিতাম, আমি জানি এখানে 70% থেকে 80% আমি তাদের থেকে এই আউটপুটটা পেতাম না, যেটা পরীক্ষা নিলে পাওয়া যায়। তো এই হলো পরীক্ষার মেইন মোটো। এবং অবভিয়াসলি যেমন আমরা অ্যাটেন্ডেন্স নিই, ট্র্যাক করি, একটা স্টুডেন্টের তো ট্র্যাকিংয়ের বিষয় থাকে যে তার পারফরমেন্স কি। এর কারণ হলো, আমি অন দ্য রেকর্ডই বলছি, কারণ এর পরে এসে শুনতে হয় আমাদের যে আহ, কি লাভ হলো কোর্স করে। এবার তাকে তখন যে তোমার পারফরমেন্সটা কি সেটা তো আমাকে দেখতে হয় বসে বা কিছু। তো সেই কারণে এই একটা ট্র্যাকিং এর মধ্যে তাকে নিয়ে যাওয়া, যে তার আউটপুটটা কি ছিল, পরে যাতে সেই জিনিসটা আমাদের ফেস না করতে হয়। কারণ আমরা আমাদের 110% দিচ্ছি এক্ষেত্রে। তো সেই কারণে আরো বেশি পরীক্ষা টরীক্ষা এই বিষয়গুলো এসছে। যারা সিরিয়াসলি নিয়েছে বা প্রথম থেকে সিরিয়াস থেকেছে তারা অবভিয়াসলি ফ্রুটফুল কিছু পাবে। আচ্ছা, নেক্সট থিং, আগের দিন আমরা পড়েছিলাম কালার থিওরি এবং বিভিন্ন রকম কালার প্যালেট নিয়ে আমরা দেখেছিলাম বিষয়বস্তু। বিভিন্ন ধরনের কালার ম্যাচ করে করে কি তৈরি করা যায় সেগুলো আমি একটা ডকুমেন্টেশনে দিয়েছিলাম, এবং সেগুলো কিভাবে কি আমরা ইউজ করতে পারি সেটার কথা বলেছিলাম। মুড বোর্ড দেখিয়েছিলাম মিলানোটেতে। মুড বোর্ড কি একজনেরও রেডি হয়েছে, বা কারোর কোনো কালার চয়েস বা কারোর কোনো কালার প্যালেট কি রেডি আছে? তাহলে একটু হ্যান্ড রেজ করো। একজনও কি করে রেখেছো? সৌনক বলুন। হ্যাঁ ম্যাম, মুড বোর্ড আমি একটা বানিয়েছিলাম, মানে নট ফর দিস পারপাস, ওকে, বাট ফর ওয়ান অফ মাই ক্লায়েন্ট। তো সেটা আমি একটু শেয়ার করতে চাই। আগের দিন বেশ, করবো বলে আর করা হয়নি। সো বেশ, জাস্ট টেল মি, ইজ ইট ওকে অ্যাজ পার গাইডলাইন অর নট? ঠিক আছে। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন না, আমি এখানে লিঙ্কটাই দিয়ে দিচ্ছি শেয়ার করে। ওকে, আমি ইয়েতে ওকে, ফেলে দিচ্ছি ওটা, কপি কপি করে। বেশ, দিন। এক সেকেন্ড। আর কারোর কি রেডি হয়েছে মুড বোর্ড এল্ডার কেয়ার ওয়েবসাইটের? শুধু অ্যাকাউন্টটাই ক্রিয়েট করেছি। বাহ, কিন্তু ওটা আমি আগে বলে দিচ্ছি, ওটা এল্ডার কেয়ার রিলেটেড কিন্তু নয়। ওকে, আচ্ছা ঠিক আছে। যদি এবার দেখুন, সেটা আমায় তাহলে জানতে হবে প্রজেক্টের ব্যাক অফ দ্য just স্টোরি কি restaurant. বা কি জিনিস। Restaurant, if you look at the mood board, you will get the minimum idea. বেশ, আমি আমার ফোল্ডারে আপলোড করে দিচ্ছি, কাইন্ডলি একটু চেক করে নিন। স্টুডেন্ট ফোল্ডারটা যেটা আছে। এত চিল্লাচ্ছে আমার ক্লাস। অপু বলো। আচ্ছা, লোড হয়নি এখনো। আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে ইয়ে দেখাচ্ছে, ডিস্টর্টেড হচ্ছে। আচ্ছা, এটা খানিকটা স্টাইলিশ ব্যাপার হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই কে আনমিউট করে আছো? আচ্ছা, এখানে মানে ব্যাপারটা একটু স্টাইলিশ হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে আমার একটু ক্লামজি লাগছে পার্সোনালি বলতে গেলে। তো সেই ওকে, কারণে আমি মানে বলি যে এই ধরনের কোনো একটু টেমপ্লেট ইউজ করলে বেটার হয় বিষয়টা, অ্যালাইনমেন্টের দিক থেকে হোক বা পরপর যেভাবে সাজাতে হয় সেই দিক থেকে হোক। তো আমি এখানে মুড বোর্ড অ্যাকচুয়ালি তৈরি করিনি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে, আমি যদি একটা স্পেসিফিক কালার বা কিছু আমি যদি এখানে বেছে দিয়ে দিই, তো সেটাই অনেকের চোখে লেগে যাবে এবং তারা আর সেই কালার নিয়ে রিসার্চ করা বা কোন কালার প্যালেটের সাথে কোন প্যালেটটা অ্যাকচুয়ালি ম্যাচ করালে ভালো হয় একটা এল্ডার কেয়ার ওয়েবসাইটে, এই যে জিনিসগুলো নিয়ে একটু নাড়াঘাটা, তারা সেই জিনিসগুলো করবে না। তো সেই কারণে আমি এখানে
জাস্ট উপাদানগুলো দিয়েছি, আমি এখনো রান্নাটা শুরু করিনি। এবং স্টাইল গাইডের ক্ষেত্রেও যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা হচ্ছে আমি বলে দেবো যে কোথা থেকে কি অ্যাসিমিলেট করে একটা প্রপার স্টাইল গাইড তৈরি করা যায়। তো আমি কিন্তু একটা স্টাইল গাইড প্রোভাইড করব না, এবং করব না এই কারণেই যে ভিজুয়াল ডিজাইনের ক্ষেত্রে যখনই জিনিসটা আমি প্রোভাইড করে দেব, সেই ডিজাইনটা দেখার পর নিজেদের যে ইম্প্রোভাইজেশন ক্ষমতা থাকে সেটা কোথাও গিয়ে আমার মনে হয় ল্যাক করে, এবং ওই কপি পেস্টের একটা বিষয় চলে আসে যে ম্যাম এটা করেছেন মানে এটা তাহলে ঠিক। তো তাহলে আমি এই জিনিসটাকেই ফলো করি, এর ধারে কাছে 19-20 করে কিছু একটা ম্যামকে দেখিয়ে দিই। এই টেন্ডেন্সিটা কাজ করে, আমি সেই জিনিসটা চাইছি না। জায়গাটা তো একটা ক্রিয়েটিভ জায়গা, আমি চাইছি প্রত্যেকের থেকে কিছু ক্রিয়েটিভ আউটপুট এখানে আসুক। সেই কারণে আমি এই মুড বোর্ডটা রেডি করতে বলেছিলাম। সেইটা রেডি থাকলে সেখান থেকে স্টাইল গাইড প্রিপারেশনে যাওয়াটা সহজ হয়। আচ্ছা, দ্য নেক্সট থিং ইজ মুড বোর্ডটা সবাই প্রত্যেক দিন রেডি রাখবে, প্রত্যেকের যা মনে হয়, তোমাদের যা মনে হয়। আমি আজকে কিছু ইনপুট দেবো কালার চয়েস থেকে শুরু করে, বা কালার কিভাবে অ্যাকচুয়ালি ইউজ করা উচিত, কিভাবে সাজালে ভালো হয় আমি বলে দেবো। মুড বোর্ড অ্যান্ড স্টাইল গাইড যেন প্রত্যেকের আগের দিনের মানে পরের দিনের ক্লাসের আগে সবার রেডি থাকে ভিজুয়াল হ্যাঁ, ডিজাইনে প্রত্যেক দিন যাওয়ার আগে। রেডি রাখা মানে বুঝলাম না জিনিসটা। প্রত্যেক দিন রেডি না, আমি বললাম যে পরের দিন ক্লাসের আগে যেন মুড বোর্ড অ্যান্ড স্টাইল গাইডটা রেডি থাকে প্রত্যেকের। ঠিক আছে, ভিজুয়াল ডিজাইন শুরু হবে এটা দেখে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ ম্যাম। ম্যাম বলছি আমার না এগুলোর মধ্যে একটু কনফিউশন হয়ে যাচ্ছে, মানে মুড বোর্ড কোনটা, মানে স্টাইল গাইড কোনটা, বা স্টাইল গাইড আমি ধরুন পড়াইনি তো, কালারে আমি তো স্টাইল অনেক গাইড কিছু আছে। আজকে, হ্যাঁ স্টাইল গাইড আমি আজকে পড়াবো তো, পড়াইনি এখনো, শুরু করিনি। আমি হ্যাঁ, বললাম মুড বোর্ড আর মানে ম্যাম আমি বলছি আগের দিন মুড বোর্ড বলেছিলাম কাকে বলে, যে একটা হুম হুম, ওয়েবসাইট কিভাবে হ্যাঁ হ্যাঁ, তৈরি হয় তার লুক অ্যান্ড ফিলের একদম জিস্ট একটা জিনিসকে এখানে ধরতে হবে। সেটা বিভিন্ন টেমপ্লেট ইউজ করেই হোক, আমি মিলানোটে বলে এই অ্যাপ্লিকেশনটার কথা বলেছিলাম, এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সেখানে কিছু ছবি তোমার ওয়েবসাইটের ইউজ করবে এরকম কিছু কালার প্যালেট সেখানে তুমি ফেলে রাখো, সেটা দেখে স্টাইল গাইড তৈরি করতে সুবিধা হয়। ঠিক আছে, তো মুড বোর্ড নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। তোমার যেমন মনে হয়, যেমন আমরা পড়াশোনার সময় স্টিকি ইউজ করি, বিভিন্ন কালারের স্টিকি একটা বোর্ডের মধ্যে ওখানে জাস্ট রেখে দিই, যে দেখার জন্য আমার সামনে যাতে ক্লিয়ার পিকচার থাকে যে আমি এই জিনিসটা করতে চাইছি, বা আমার সামনে এই এই টাস্ক আছে। ঠিক সেরকমই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ওয়েবসাইট, সেই জিনিসটা তুমি একটা জায়গায় রেখে দাও। তুমি কিছু ফটো ডাম্প করো, হতেও পারে তুমি সেই ফটোটা ওয়েবসাইটে ইউজ করতেও পারো, নাও পারো। তো এগুলো ডিপেন্ডস। ঠিক আছে, তো জাস্ট একটা লুক অ্যান্ড ফিল যাতে সবার রেডি থাকে, সেই কারণে বলা। আর ম্যাম বলছি আচ্ছা, মুড বোর্ডে পিকচারগুলোর সাথে সাথে ওই কিছু কালার রাখবো তাই তো, মানে যেমন আগের দিন হ্যাঁ, প্যাস্টেল কালার শেড বা কিভাবে আর্ট রাখবে কি আছে। রাখবে আমি আজকে বলে দিচ্ছি। আগের দিন আমরা কালার থিওরি আচ্ছা আচ্ছা, পড়েছিলাম, সেখানে বিভিন্ন ধরনের প্যালেট ইউজ করেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে কাকে বলে প্রাইমারি কালার, কাকে বলে সেকেন্ডারি কালার, কাকে বলে বেস কালার, কাকে নিউট্রাল কালার। তো এই কালারগুলো অ্যাকচুয়ালি কি? প্রাইমারি কালার যেটা হয়, আমরা প্রাইমারি বা অ্যাকসেন্ট কালার যেগুলোকে বলি সেগুলো হচ্ছে ব্র্যান্ড কালার। অর্থাৎ আমার যখন লোগো রেডি হয় একটা, আমরা লোগোটা যেহেতু পরে তৈরি করব, তার আগে বলছি যে যখন একটা ব্র্যান্ডের, তো একটা তুমি ধরো একজন ইউআই ইউএক্স ডিজাইনার, কিন্তু তোমার কাজ নয় কিন্তু লোগো তৈরি করা, তোমার কাজ অ্যাকচুয়ালি কিন্তু সেই যে ব্র্যান্ডের গাইডলাইন অনুযায়ী তোমাকে ডিজাইন প্রিপেয়ার করা, এবং একটা ওই ফ্লো তৈরি করা ইউজারের জন্য, যেটা ইউজার ফ্রেন্ডলি হবে। কিন্তু তোমার যখন রোল ইউআই ইউএক্স ডিজাইনার, তোমার কিন্তু এটা কাজ থাকে না জেনারেলি লোগো তৈরি করা, এটা যে মানে জব রোলে থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা গ্রাফিক ডিজাইনারের কাজ। কিন্তু আমরা এই জিনিসটাকে ইনক্লুড করেছি কারণ বিভিন্ন স্মল স্কেল যে কোম্পানিগুলো আছে তারা চায় যে গ্রাফিক ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইনারের কাজ যাতে একজনকে দিয়ে উঠিয়ে নেওয়া যায়। একদম সত্যি কথা বলতে এটাই, যে সে ভার্সাটাইল, মানে তার মধ্যে ভার্সাটিলিটি থাকতে হবে, যে সে ইউআই ইউএক্স জানবে, সে গ্রাফিক্সেরও কাজ জানবে কিছুটা অন্তত, সবটা নয়। তো সেই কারণে কি হয়, যখন ক্লায়েন্ট আসে বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে তাদের লোগো হয়তো ডিজাইন করা থাকে, যে আমি এতদিন বিজনেস করেছি, এইটা হলো আমার লোগো। এবার সেই লোগোতে যে কালারগুলো ইউজ করা হয় সেইগুলোকে বলা হয় ব্র্যান্ডের কালার।
কিন্তু যখন একজন ক্লায়েন্ট এরকমও আসতে পারে যে আমার ব্র্যান্ডের আইডেন্টিটি এবং ব্র্যান্ডের এক্সিস্টেন্স অর্থাৎ ওয়েবসাইট এবং আমার ব্র্যান্ডের আইডেন্টিটি সবটাই আপনারা তৈরি করে দিন, সেক্ষেত্রে তখন লোগো ডিজাইনিংয়ের ব্যাপারটা আসে। তো সেটাই আমরা পরে আসছি। তো লোগো ডিজাইনের মানে লোগোর মধ্যে যে কালারগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেগুলো হচ্ছে ব্র্যান্ডের কালার, এবং তার মধ্যে থাকে কি প্রাইমারি কালার এবং একটা থাকে হচ্ছে অ্যাকসেন্ট কালার। যেমন আমি যদি বেশ কিছু লোগো সার্চ করি, সাপোজ র্যান্ডমলি কিছু লোগো যদি আমি সার্চ করি, সাপোজ এইরকম একটা কোনো লোগো ধরলাম আমি, এখানে দেখো একটা রেড ইউজ করা হয়েছে, একটা গ্রের প্যাটার্ন আছে, একটা হোয়াইট ইউজ করা হয়েছে। যদিও এখনকার দিনে কি ধরনের লোগো ইন বা কি ধরনের লোগো ইউজ করা হয় আমি বলবো, সেগুলো যখন লোগো ডিজাইন হবে তখন। তো এর মধ্যে দেখো জেনারেলি দু ধরনের কালার ইউজ করা হয়, হতে পারে সেটা 2 থেকে 3 হতে পারে, 3 থেকে 4 হলে সেই ব্র্যান্ডের আইডেন্টিটি মেনটেন করা একটু চাপের হয়ে যায়। জেনারেলি আমরা দু ধরনের কালারকে ইউজ করে থাকি, একটা হচ্ছে প্রাইমারি কালার এবং আরেকটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। যেটা প্রাইমারি কালার হবে অর্থাৎ যেটা ব্র্যান্ডের মেইন কালার, যেমন এই ব্র্যান্ডের কালারে এখানে একটা কালার আছে রেড, রেডের যা ভাগ ব্লু এর ভাগ কিন্তু সমান নয়, জেনারেলি সেটাই করতে হয় যে একটা যে মেইন কালার যেটা আমার ব্র্যান্ডের আইডেন্টিটি, যে আমি ওই কালারটা দেখলে বুঝে যাব, যেমন ফেসবুকের ব্লুইশ যে কালারটা সেটা দেখলে আমি বুঝে যাব যে এটা হচ্ছে আমার ব্র্যান্ডের কালার। তো ধরো আমি ফেসবুক বা টুইটার বা যে কোনো ফেসবুক লোগো, ফেসবুকের এই যে ধরো লোগোটা এইখানে যে ব্লুটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের ব্র্যান্ডের কালার। সেই কারণে দেখবে ফেসবুকের অ্যাপটা চালালে কোথায় কোথায় ব্লু ইউজ করা হয়েছে সেই জিনিসগুলো যদি একটু মাইনুটলি লক্ষ্য করো বুঝতে পারবে। এবং তার মধ্যে যে কালারটা তৈরি হয়েছে মানে তার মধ্যে যে কালারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে তার অ্যাকসেন্ট কালার, অর্থাৎ ব্র্যান্ডের যে কালারটা থাকবে তার পরিমাণ থাকে 60-70% এবং যে অ্যাকসেন্ট কালারটা সেখানে ইউজ করা হয় তার পরিমাণ থাকে 30-40%, এবং সেই কালারটাকে রাখা হয় ফর কন্ট্রাস্টিং পারপাস। এটা জেনারেলি একটা ব্র্যান্ডের গাইডলাইনেই থাকে যে একটা আমার প্রাইমারি কালার হবে এবং একটা আমার অ্যাকসেন্ট কালার হবে, সেই জিনিসটাকে বলা হয় ব্র্যান্ড কালার্স। আর কি আসে, নিউট্রালস আসে। নিউট্রালস মানে কি, আগের যে লোগোটাকে ধরো দেখালাম যেখানে গ্রের দু ধরনের শেড ইউজ করা ছিল, এই যে এইখানে আমার প্রাইমারি কালার ইউজ হয়েছে, তার সাথে আমার অ্যাকসেন্ট কালার ইউজ হয়েছে গ্রে, এবং হোয়াইটকে ইউজ করা হয় নিউট্রাল কালার হিসেবে। নিউট্রাল কালার কি, গ্রে থেকে হোয়াইটের প্যালেটে অর্থাৎ ব্ল্যাক থেকে হোয়াইটের প্যালেটের মাঝামাঝি যে কালার সেই কালারকে তোলা হয়, অর্থাৎ গ্রেইশ যে কালার থাকে সেটা অনেক সময় শেডিং হিসেবে ইউজ করা হয়, অনেক সময় এফেক্টে ইউজ করা হয়। তো সেগুলো হচ্ছে ব্র্যান্ডের নিউট্রাল কালার। এবং সেই নিউট্রাল কালারগুলো কোথায় কোথায় ইউজ করা যায় না, অনেক সময় বেস কালার হিসেবে ইউজ করা হয়। এবার বেস কালার জেনারেলি থাকে তোমার হোয়াইট, ক্রিম, যদি আমার লাইট মোডের ওয়েবসাইট হয়। অর্থাৎ আমার ওয়েবসাইট তো দু ধরনের হয়, আমি আগের দিন যেমন দেখাচ্ছিলাম, একটা হচ্ছে লাইট মোড ওয়েবসাইট, যেমন যদি কেউ ফেসবুকের অ্যাপে দেখো যে দু ধরনের থিম তৈরি থাকে সেখানে, একটা হচ্ছে লাইট মোডে থাকে আর একটা হচ্ছে ডার্ক মোডে থাকে। সাপোজ এই যে ফার্স্টে যেটা এসছে এটা একটা লাইট মোড ওয়েবসাইট, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা হচ্ছে সাদা থেকে গ্রের মধ্যে যে কোনো প্যালেট নিয়ে ইউজ করা হয়েছে, সেগুলো হচ্ছে লাইট মোড ওয়েবসাইট। কিন্তু ডার্ক মোডের থিম কি হয়, ডার্ক মোডে আমরা জেনারেলি ব্ল্যাকের বিভিন্ন ভ্যারিয়েশন ইউজ করে থাকি, সেগুলো হচ্ছে আমার ডার্ক মোড ওয়েবসাইট। পিওর ব্ল্যাক কোনো ওয়েবসাইটে ইউজ করা হয় না, ব্ল্যাকের থেকে একটু কম HSL, যেমন আমরা আগের দিন পড়েছিলাম হিউ, স্যাচুরেশন, লুমিনেন্স, সেইগুলোকে কমিয়ে বাড়িয়ে ব্ল্যাকের থেকে
সেই জিনিসগুলোকে মানে সেই কালারগুলোকে জেনারেলি যে ওয়েবসাইটে ইউজ করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক থিমের মানে ডার্ক মোডের ওয়েবসাইট। তো এই দু ধরনের ওয়েবসাইটের ওপরে নির্ভর করে যে নিউট্রালস কতটা ভ্যারি করবে। যেখানে লাইট মোডের ওয়েবসাইট ডিজাইন করা হয় সেখানে নিউট্রালসের পরিমাণ অবভিয়াসলি নিউট্রালস হোয়াইটের পরিমাণ বেশি, যেখানে ব্ল্যাক মোডের থিম ইউজ করা হয় সেখানে ব্ল্যাকের পরিমাণটা বেশি। দ্য নেক্সট থিং ইজ সেম্যান্টিক্স। সেম্যান্টিক্স কাকে বলা হয় না, সেম্যান্টিক্স তৈরি হয় জেনারেলি রেড কালার দিয়ে, রেড, ইয়েলো এবং গ্রিন, যেটাকে বলা হয় মানে জেনারেলি আরজিবি না, কিন্তু জেনারেলি আমরা যে প্যাটার্নটা ইউজ করি যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যে রেড কালারটা কিসে ইউজ করা হয়, কোথাও আমি হয়তো অ্যালার্ট শো করাতে চাইছি যে কোথাও আমি কার্ডের ট্রানজাকশন করাতে গেছি, ইয়োর কার্ড হ্যাজ বিন ডিক্লাইন্ড, সেই জিনিসটাকে আমি যদি গ্রিন কালারে লিখি তাহলে সেটা তো আমার কাছে কোনো সেন্স দাঁড় করায় না। যে একটা আমার কার্ডকে ডিক্লাইন করছে সেই জিনিসটা আমার কাছে একটা হাই অ্যালার্ট, সেখানে সেই জিনিসটাকে আমি হয়তো ব্লু কালারের লিখলাম বা গ্রিন কালারের লিখলাম, সেক্ষেত্রে কালার থিওরির এগেনস্টে যায়। সুতরাং যে জায়গায় হাই অ্যালার্ট অর্থাৎ ইউজারকে সেই জায়গায় হয়তো আমার কার্ডের ক্রেডেনশিয়াল বা অনেক সময় ইয়েতে আসে যেমন আমার অ্যাকাউন্টের থেকে অন্য কেউ হয়তো একই ইয়ে দিয়ে লগ ইন করার চেষ্টা করছে, তো সেই জিনিসটাকে আমি ওয়েবসাইটে যখন ভিজুয়ালি রিপ্রেজেন্ট করব তখন সেই রেডের শেড দিয়ে আমাকে জেনারেলি রিপ্রেজেন্ট করতে হয়। অর্থাৎ কোনো অ্যালার্ট মেসেজ হোক বা কোনো হাই অ্যালার্ট নোটিফিকেশন হোক সেগুলো সবসময় রেড দিয়ে ডিনোট করা হয়। গ্রিন কোথায় আসে, যখন আমার সাকসেস বা কনফার্মেশন আসে, অর্থাৎ আমার কোনো একটা ট্রানজাকশন সাকসেসফুল হলো, দেখবে গ্রিন কালারের একটা টিক দিয়ে সেইখানে জাস্ট ডিনোট করা থাকে, বা আমার কোথাও কার্ড অ্যাকসেপ্টেড হলো বা কোনো একটা ফর্ম আমি সাবমিট করতে যাচ্ছিলাম সেই ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হলো, সেই রকম যখন পজিশন আসে তখন সেই জায়গায় আমরা গ্রিন কালার জেনারেলি ইউজ করে থাকি। আর ইয়েলো কালার কি, ধরো কোথাও একটা ফিল্ড আছে আমার ফর্মে, সেই ফর্ম আমি যখন ফিল আপ করছি, আমি 3 রকম 4 রকম কেস বলছি কোথায় কোন কালার ইউজ করা উচিত। সেই ফর্ম যখন আমি ফিল আপ করতে যাচ্ছি, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাকে হয়তো বললো এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, বা সেখানে অনেক সময় একটা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার এই রকম কালার প্যালেট যেটাকে বলা হয় ওয়ার্ম কালার প্যালেট, সেই কালার দিয়ে ওখানে ডিনোট করা থাকে যে দিস ফিল্ড ইজ ম্যান্ডেটরি। অনেক সময় সেটা রেড দিয়েও ডিনোট করা হয়, কিন্তু জেনারেলি ইউজ করা উচিত ইয়েলো বা অরেঞ্জের যে মানে ওয়ার্ম কালার শেড যেটা থাকে কালার থিওরি অনুযায়ী, সেই কালারকে মানে সেই কালার দিয়ে সেই জায়গাগুলোকে রিপ্রেজেন্ট করতে হয়। এবার যে বিষয়টা সেটা হচ্ছে, ধরো আমি যখন আমার ওয়েবসাইটের কালার চয়েস করব সেক্ষেত্রে কি কালার আসে না, ব্র্যান্ডের কালার আমি বললাম প্রাইমারি কালার একটা হচ্ছে অ্যাকসেন্ট কালার। এবার ওয়েবসাইটের যে মেজর বেসিসে যে কালারটা ইউজ করা হয় সেইটাকে বলা হয় প্রাইমারি কালার। ধরো আমি যদি এইরকম 3টে আমার কালার প্যালেট রয়েছে, একে আমি ধরো এরকম কিছু একটা কালার দিলাম, একে এরকম কিছু দিলাম, একে এরকম কিছু দিলাম। তো প্রাইমারি কালার যেটা বলা হয় জেনারেলি ওয়েবসাইটে যখন আমরা কালার চয়েস করি বা কালার পুট করি তাকে কি করতে হয় 60-30-10 এই রুলে ভাগ করতে হয়। অর্থাৎ এই জিনিসটা যদি আমার প্রাইমারি কালার হয় এ তাহলে থাকবে ধরো 60%। এই জিনিসটা আমার যদি সেকেন্ডারি কালার হয়, অর্থাৎ আমি কন্ট্রাস্টের জন্য যাকে ইউজ করে থাকি প্রাইমারি কালারের সাথে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি কালার, সেই পোর্শনটা থাকবে ধরো 30%।
অর্থাৎ আমি যদি এইটাকে এইরকম বসাই, এটা হচ্ছে আমার 30%। আর যে কালারটা আমার জেনারেলি এক মিনিট, হ্যাঁ, সরি, আচ্ছা, যেটা বলছিলাম, তো যে জিনিসটা আমার ওয়েবসাইটে মেইন বেসিসে ইউজ করা হয়, ধরো একটা ওয়েবসাইট নিই, আচ্ছা এই ওয়েবসাইটটাই নিই, খুব বাজে রেজলিউশন। সে কি, আচ্ছা ধরো এই ওয়েবসাইটটাকে যদি ধরি, এটা একটা ল্যান্ডিং পেজ আছে। আচ্ছা, এবার যে কি বলছিলাম, হ্যাঁ, তো যেটা হয় সেটা হচ্ছে 60, 30 এবং 10 রুলে হয়। আচ্ছা এক মিনিট, হ্যাঁ, তো যে জিনিসটা হয় সেটা হচ্ছে 60, 30 অ্যান্ড 10 রুলে হয়। যে ওয়েবসাইটের আমার বেস কালার যেটা থাকে, অর্থাৎ যেটার ওপরে ওয়েবসাইটটা তৈরি হয়েছে, এই যেমন এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে আমার বেস কালার। সেই বেস কালারের সাথে জাস্ট কোনো কোনো জায়গায় গ্রে ইউজ করা হয়েছে, 3, 4, 5টা কালার ইউজ করা যায়, আমি বাড়িয়ে বললাম 3, 4, 5টা নয়, সেটা স্টাইল গাইডে ডিসিশন হয় যে অ্যাকচুয়ালি কটা কালার ওয়েবসাইটে ইউজ করা যেতে পারে। তো এই ওয়েবসাইটটায় আমি দেখছি এখানে একটা হোয়াইট ইউজ করা হয়েছে, তার সাথে হোয়াইটের সাথে এরকম একটা গ্রেইশ ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে ফর কন্ট্রাস্টিং বা একটু জাস্ট শোকেসিং পারপাস, জিনিসটাকে জাস্ট একটু আপলিফট করে দেখানোর জন্য। তারপরে এই ধরনের একটা গ্রিন ইউজ করা হয়েছে এবং তার সাথে এইরকম একটা ডিপ গ্রিন রাখা হয়েছে, সেটা এই গ্রিনের সাথে কম্বাইন করে গ্রিনের একটা ভ্যারিয়েশনকে এখানে অ্যাড করা হয়েছে। তো এইখানে যদি আমি বলি তাহলে আমার বেস কালার হচ্ছে এই হোয়াইটটা, অর্থাৎ এই হোয়াইট আর গ্রে এই জিনিসটা এইখানে দেখো, এইখানে যেহেতু গ্রে কালারকে এখানে ইউজ করা হয়েছে, ঠিক তারপরে আরেকটা সেকশনে এইরকম ভাবে গ্রেকে ইউজ করা হয়েছে, আবার সেই গ্রেরই একটা প্যালেট এইখানে ইউজ করা হয়েছে, সেটা আবার একটু গ্রিনিশ টাচ আছে। একটু যদি ভালো করে জুম করে দেখা যায়, এই যে এই পোর্শনটার কথা আমি বলছি, যে গ্রের সাথে হালকা গ্রিনিশ একটা টাচ আছে, অর্থাৎ যে কথাটা বলছিলাম যে নিউট্রাল কালার যখন আমরা ইউজ করব, সেই নিউট্রাল কালারেরও 2-3টে ভ্যারিয়েশন যেটা আমার ব্র্যান্ডের সাথে ইনক্লাইন্ড, সেই রকম কালার আমরা চয়েস করে রাখতে পারি। অর্থাৎ আমার ব্র্যান্ডের কালার আমি যদি এখানে বলি অ্যাকচুয়ালি হচ্ছে রেড,
60-30-10 এই রুলটা বলে হচ্ছে 60% কালার উইল বি দ্য বেস কালার, দেন দ্য 30% উইল বি দ্য প্রাইমারি কালার, এবং সেকেন্ডারি কালার হচ্ছে 10%। সেটা কোথায় ইউজ করা হয়? এই যে বাটনে, এই ধরনের যে বাটনগুলো ক্রিয়েট করা হয়েছে, যখন ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করা হবে সেখানে তার কন্ট্রাস্টে নিউট্রাল কালারকে তুলে আনা হয়, এবং যেখানে একটু লাইটার ব্যাকগ্রাউন্ড ইউজ হবে সেইখানে তার কন্ট্রাস্টে, মানে তার যে কন্ট্রাস্টেড কালার আছে অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন, সেই কালারকে তোলা হয়। সুতরাং এইটা হচ্ছে একটা রুল, যে আমি যদি এই জিনিসটাকে মেনটেন করে, এই প্যালেটটা খুবই খারাপ, এটাকে ফলো করার দরকার নেই, আমি জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল বললাম যে এটা যদি আমার বেস কালার হয়, এটা যদি আমার প্রাইমারি কালার হয়, এবং এইটা যদি আমার সেকেন্ডারি কালার হয়, প্রপোর্শন শুড বি দিস 60-30-10। এই জিনিসটাকে যদি মেনটেন করা যায় তাহলে আমার ডিজাইনের কিন্তু কনসিস্টেন্সি থাকে, না হলে ডিজাইনটা দেখতে খুব বাজে লাগে এবং কোথাও গিয়ে মনে হবে যে ভিজুয়াল যে অ্যাসপেক্ট সেটা কোথাও গিয়ে ব্রেক করে। কে হাত তুললে? শ্রেষ্ঠা বলো। বলছি প্রাইমারি কালার মানে ওই ওয়েবসাইটে গ্রিন যেটা আছে সেইটা তো? এই ওয়েবসাইট অনুযায়ী প্রাইমারি কালার হচ্ছে গিয়ে তোমার গ্রিন, গ্রিন, হ্যাঁ ঠিক আছে। এবং নিউট্রাল কালার অর্থাৎ বেস কালার হচ্ছে এই হোয়াইটের যে White. ভার্সনটা ইউজ করা হয়েছে, এবং তার সাথে এই গ্রেটা। গ্রেইশ একটা। হ্যাঁ, এটা জাস্ট ওই যেখানে ধরো টেস্টিমোনিয়াল আছে বা যেখানে এই ধরনের কার্ড ডিজাইন হয়েছে সেইখানে এই ধরনের কিছু নিউট্রাল কালারকে ইউজ করতে হয়। আবার দেখো যে জায়গায় নিউট্রাল কালার গ্রে হিসেবে এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে সেইখানে তার কন্ট্রাস্টে হোয়াইটকে ইউজ করা হয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে মনোটোনি ব্রেক করবার জন্য এইরকম ভাবে ডিজাইন করতে হয়, যে আমি এক টানা যদি একই বেস কালারের উপরে ডিজাইন করি সেক্ষেত্রে জিনিসটা দেখতে অনেক বেশি মনোটোনাস হয়। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, এবং যেটা বলার কথা সেটা হচ্ছে আমি যখন রো অ্যান্ড কলাম পড়িয়েছিলাম, যে আমি যদি প্রত্যেকটা ডিজাইন ফুল রো নিয়ে করি, অর্থাৎ ফুল উইডথ নিয়ে করলাম, অর্থাৎ তোমার যারা অনেকের দেখছিলাম আমি হোম পেজের হাই ফিডিলিটি দেখছিলাম, সেখানে অনেকেই ডিজাইন করেছো পরপর 2-3টে সেকশনকে ফুল উইডথে রেখে গেছো, সেটা অনেক সময় একটা মোনোটোনি ক্রিয়েট করে ইউজারের জন্য। সুতরাং আমরা একটা সেকশনকে যদি, যেমন এই সেকশনটাকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই পাশে রাখা হয়েছে আমার টেক্সটকে, এই পাশে রাখা হয়েছে আমার ইমেজকে, ঠিক তারপরের সেকশনটায় 3টে কলাম হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় এসে ইউজারের একটা মোনোটোনি ব্রেক করলো। ঠিক তারপরের সেকশনটা দেখো ফুল উইথ হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমার ফুল উইথ, অর্থাৎ ফার্স্টেরটা হচ্ছে 1/2, তারপরেরটা হচ্ছে 1/3, এবং তারপরেরটা টোটাল 1, আবার নেক্সট কিন্তু 1/2তে এসছে। যদি একটু মাইনুটলি কোনো ডিজাইনকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে প্রত্যেকটার কিন্তু এইরকম অল্টারনেটিভ ওয়েতে ডিজাইনগুলো করা হয়। এটা 1/2তে আছে, আবার এইটা একটা ফুল উইডথে চলে এসছে, তার মধ্যে কিছু প্যারালাল এইরকম ডিজাইন রাখা হয়েছে, যেহেতু এর ফাংশনালিটি অনুযায়ী যে এটা এইভাবে স্লাইড করবে এবং সেটা পুরো ইয়ে করে দেখাবে, যে কোনোটায় হয়তো ক্লিক করলে এইরকম ফুল পিকচারটা আসবে। আবার নেক্সটটা দেখো 1/2 করা হয়েছে, আবার একটা ফুল উইথ সেকশন নেওয়া হয়েছে, আবার 1/2, এবং সেখানে আবার 1/3, অর্থাৎ তুমি যদি মাইনুটলি লক্ষ্য করো কোনো সেকশন ফুল উইথ তারা পরপর আছে, সেই জিনিসটা কিন্তু জেনারেলি দেখা যায় না। তো তুমি যখন ডিজাইন করবে সেক্ষেত্রে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমি ডিজাইনের মধ্যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারিয়েশন কিভাবে আনবো। কিন্তু সেইটা সাজাতে গিয়ে ধরো আমার এখানে 3টে টেস্টিমোনিয়াল আছে, আমি টেস্টিমোনিয়াল না, এগুলো বোধহয় রিভিউ, হ্যাঁ কাইন্ড অফ টেস্টিমোনিয়াল ধরো, অর্থাৎ ক্লায়েন্টরা কি বলেছে না বলেছে সেটাকে এরকম 3টে হিসেবে দেখানো আছে। এবার সেই 3টের জায়গায় যখন 4টে হবে তাকে আমি কিভাবে দেখাবো, 4টের জায়গায় 5টা থাকতে পারে তাকে আমি কিভাবে দেখাবো। তাহলে সেক্ষেত্রে গুড ডিজাইন বা গুড ডিসিশন কি হবে, যে তাকে একটা ক্যারাউজালে ফেলে দিই, অর্থাৎ আমার ডিজাইন সেখানে ঘাটবে না। যে আমি একটা যদি ক্যারাউজালে এই পুরো জিনিসটাকে দেখাতে থাকি তাহলে সেক্ষেত্রে 3টে আসুক 4টে আসুক, ক্যারাউজাল মানে আমি বলেছিলাম যে স্লাইড করে করে প্রত্যেকটা জিনিস দেখাবে, যখন যেটা ফ্রন্টে আসবে সেইটা সেন্টারে আসবে, তখন সেটা এরকম বড় হয়ে
জাস্ট শোকেস করা হবে। তো এই জিনিসগুলো যখন ডিজাইন করব আমরা, আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে মোনোটোনিটা ব্রেক করতে হয়। আচ্ছা, যেটা কালার নিয়ে বলছিলাম, এখানে হচ্ছে অবভিয়াসলি গ্রিনটা হচ্ছে প্রাইমারি কালার, হোয়াইট অ্যান্ড গ্রে হচ্ছে বেস কালার, এবং বাটনে যেটা ইউজ করা হয়েছে জেনারেলি আমরা আরেকটু মানে ভ্যারিয়েশন কিছু ইউজ করলে বাটনে ভালো হয়। এবার সেটা পুরোটাই ওয়েবসাইটের ক্রাইটেরিয়া অনুযায়ী, যে তোমার ডিজাইন প্যাটার্নের সাথে ম্যাচ করিয়ে যে কি কালার রাখলে এখানে বেটার হয়। তো সেই জিনিসগুলো এখান থেকে এইভাবে সাজাতে হয়। আচ্ছা, দ্য নেক্সট থিং ইজ যে এই যে জিনিসগুলো, ধরো এইখানে যে কালার আমি সিলেক্ট করছি, যে কোনো একটা কালারকে যদি এইভাবে সিলেক্ট করি, এই জিনিসটাকে বলা হয় সোয়াচ। এই টার্মটা যখন কোনো ক্লায়েন্ট বলবে যে তোমার কালার সোয়াচে কি কি আছে, তখন তোমাকে দেখতে হবে যে একটা কালার সোয়াচে থাকে হেক্স কোড। এই যে হেক্স কোড, এইখানে দেখো এইরকম বিভিন্ন কোড আছে। আমি আগের দিন পড়িয়েছিলাম যে হেক্স কোড কাকে বলে, মানে কাকে বলে বলতে হেক্স কোড দেখতে কেমন হয়, RGB কাকে বলা হয়, HSL কি, HSB কি। তাহলে হেক্স কোড যেটা যেটা হচ্ছে আমার হ্যাশট্যাগ দিয়ে এইরকম ভাবে একটা কোড হিসেবে এখানে দেখা যায়। তো এটা যখন একজন ডেভেলপারকে প্রোভাইড করতে হয়, তখন সেটা স্টাইল গাইডে মেনশন করে দিতে হয়। অবভিয়াসলি আগে স্টাইল গাইড যখন প্রিপেয়ার করা হতো, সেটা অনেক বেশি ম্যানুয়াল খাটনি ছিল, এখন সেটা ফিগমা প্লাগইন দিয়ে করা যায়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো এইটা হচ্ছে হেক্স কোড। RGB কি? RGB আমরা পড়েছি রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তো তার মাত্রা অনুযায়ী এখানে পরপর এই জিনিসগুলো আসে, এবং এই যে 100% যেটা লেখা থাকে সেটা হচ্ছে এর ওপ্যাসিটি। অর্থাৎ এই যে আমি যদি ওপ্যাসিটি কমাই, তাহলে সেক্ষেত্রে কালারটা এইরকম আস্তে আস্তে এইরকম দেখতে হচ্ছে। আমি যদি ওপ্যাসিটি সেক্ষেত্রে বাড়াই, তাহলে কালারটা এইরকম দেখতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে তোমরা একটু নিজেরা চর্চা করো যে কোনটা কমালে বাড়ালে কি ধরনের একটা কালারে এফেক্ট পড়ছে। CSS যদি বলি, তাহলে RGBA, ঠিক RGBর যে ফরম্যাটটা আছে সেটাই CSS এ ওইভাবে দেখায়, এবং সেটা এইরকম ভাবে দেখায়। তো যারা কোড লেখে বা HTML এ যখন CSS ইউজ করবে, তখন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হোক বা কোনো বাটনের কালার হোক, সেক্ষেত্রে ওইভাবে ইউজ করা যায়। HSL জিনিসটা কি না, হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। আগের দিন আমরা পড়েছিলাম জিনিসগুলো। তো এটা সেই জিনিসটাকে ডিনোট করে, অর্থাৎ 66, 78, 93 অ্যান্ড দ্য ওপাসিটি ইজ 100%। তো এইখানে আমি যদি এই অ্যারোটাকে নিয়ে যাই, কার্সারটাকে, তাহলে দেখো এটাকে বলে হিউ, এটাকে বলা হয় স্যাচুরেশন, এটাকে বলা হয় লাইটনেস। অর্থাৎ এইগুলোকে কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু কালারের এই যে ভ্যারিয়েশনগুলোকে চেঞ্জ করতে পারি। আমি যখনই স্যাচুরেশন লুমিনেন্স কমাচ্ছি, সেটা কিন্তু হলুদ ঘেঁষা হয়ে যাচ্ছে। আবার যদি আমি স্যাচুরেশনকে বাড়াই, সেক্ষেত্রে সেটা দেখো এই যে বিভিন্ন অ্যাক্সিসে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স কাজ করে, সেইটা তোমরা যদি একটু একটা কালারকে ফেলে এইরকম কমিয়ে বাড়িয়ে প্যারামিটারগুলো চেক করতে থাকো, তাহলে দেখবে তোমরা বুঝতে পারছো যে কোথায় কি ভ্যারি করছে। আচ্ছা, HSB জিনিসটা কি না, HSB একই, হিউ, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস। অর্থাৎ আমি যদি ব্রাইটনেস কমাই বাড়াই, ব্রাইটনেস এখন 100 করা আছে, ব্রাইটনেসকে কমালে আমি বলেছিলাম যে দেখো ডার্কার মোডে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এইখান থেকে আমরা কালারকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতে পারি। তো এগুলো হচ্ছে একটা সোয়াচের মধ্যে কম্পোনেন্ট বলে। এবং এই যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে একটা কালার পিকার। যে আমি যদি এই কালার পিকারটায় যদি ক্লিক করি এবং সেটা যদি এইখানে এনে নিয়ে যাই, তাহলে দেখো এই কালারটা হয়ে গেল আমার রেড, কারণ এইটা আমার সিলেক্টেড ছিল। এই কালারের যা সোয়াচ ছিল সেইটা আমার এখানে শো করছিল, যে এই কালারটা আমি যেটা বেছেছি তার সোয়াচ হচ্ছে এইটা। যখন আমি কালার পিকার দিয়ে এইখানে নিয়ে চলে গেলাম, তার মানে কি ও এই কালারটাকে তুলে নিয়ে চলে এলো, অর্থাৎ এই কালারটাও জাস্ট এইখানে বসিয়ে দিল। তো এই জিনিসগুলো থাকে, এবং যেটা থাকে যে প্রত্যেকটা কালারের একটা নাম থাকে। ধরো এই কালারটা বিভিন্ন ধরনের নাম থাকে, এবং সেটা যখন স্টাইল গাইড আমি তৈরি করব আমি বলছি। আচ্ছা, তো আর মোটামুটি কালার নিয়ে আমার এইটা বলার ছিল। এবার যেটা বলার সেটা হচ্ছে, ধরো
স্টাইল গাইডে আমি বলেছিলাম গুগল ফন্টস দেখে নিজেদের ওয়েবসাইটের জন্য অন্ততপক্ষে 3টে ফন্ট বাছতে। সেটা একটা হতে পারে হেডিং, একটা সাব হেডিং এবং একটা ফর বডি অ্যান্ড ডেসক্রিপশন। এই কারণে আমরা জেনারেলি ইউজ করে থাকি। এবার যদি ফন্টের দেখি, আচ্ছা দরকার নেই, কালার গাইডলাইনটা আগে দেখিয়ে নিই। এতগুলো দরকার নেই। সাপোজ আমার ওয়েবসাইটে আমি 3টে কালার ইউজ করতে চাইছি, তো কালারের আমি এখান থেকে ফিল দিই, এইরকম একটা কোনো কালার থাক, যেটাকে আমি ধরো নাম দেব প্রাইমারি কালার। সেটা নামটা কোত্থেকে দেব, এইখানে যেই কালারটা আমি সিলেক্ট করলাম, এই ফিল বলে এখান থেকে কালার চেঞ্জ করতে হয় আমি বললাম, ঠিক তার ফিলের পাশে এরকম 4টে চৌকো মার্কা সাইন আছে। এইখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হয় না, এরা বিভিন্ন স্টাইল ক্রিয়েট করে। সেখানে গিয়ে আমি যদি এটাকে অ্যাড করি এবং সেইখানে দেখো এই ফার্স্টে কি না, এইখানে এই চৌকো 4 চৌকো যেটা সাইন আছে সেইখানে ক্লিক করলাম, সেইটায় ক্লিক করলে আমার এইটা এলো। এইখানে আমি যদি প্লাসে ক্লিক করি তাহলে এই জিনিসটা এলো, সেখানে আমার এই কালারটা আছে এবং সেখানে আমি ধরো এটার নাম দিলাম প্রাইমারি কালার, যে এটা আমার ওয়েবসাইটের প্রাইমারি কালার হিসেবে আমি ইউজ করব। তো আমি তারপরে করলাম কি, ক্রিয়েট স্টাইল। আবার সেম ওয়েতে আমি ধরো এই জিনিসটাকে, কালারটাকে একটু চেঞ্জ করে বেস কালার করে নিই। বেস কালার যতটা, যেহেতু আমরা লাইট মোডের বানাচ্ছি, অবভিয়াসলি একটা এল্ডার কেয়ার ওয়েবসাইট ডার্ক মোডের থিমে হবে না। সেটা কখন ডার্ক মোডে হবে, কখন লাইট মোডে হবে আমি নেক্সট দিন বলবো। তো এল্ডার কেয়ার ওয়েবসাইট সবসময় লাইট মোডে করা উচিত, সেটা কেন বলছি মানে নেক্সট দিন বলবো। তো তার আগে আমি একটা বেস কালার ধরো এইরকম কিছু একটা, এটা কিন্তু ফাইনাল নয়, আমি জাস্ট একটা ধারে কাছে কালার এইভাবে সিলেক্ট করে নিলাম। ঠিক সেম ওয়েতে আমি যদি আবার ফিলের এইখানে যাই, এখানে আমি এটাকে লিখলাম বেস কালার। ক্রিয়েট স্টাইল। আবার সেম ওয়েতে এইখানে এলাম, এইটা ধরো আমার আমি র্যান্ডমলি একটা দিচ্ছি, হ্যাঁ, কারণ কালার এইভাবে ইনস্ট্যান্ট বাছা খুব মুশকিলের বিষয়। আমি র্যান্ডমলি একটা বসিয়ে রাখছি। এটা কখনোই একটা ওয়েবসাইটের প্রাইমারি কালার নয়, সেটা দেখতে খুব একটা কতটা ভাল লাগবে সেটা আমাকে বসিয়ে দেখতে হবে। তো আমি জাস্ট এখানটা বসিয়ে রাখলাম একটা কালার, যেটার নাম আমি দিলাম ধরো সেকেন্ডারি কালার। সরি, আমি বোধহয় এর আগে প্রাইমারি বললাম, এটা সেকেন্ডারি কালার। ফর বাটন অ্যান্ড এভরিথিং এলস, বাটনের কালার যত বেশি ভাইব্রেন্ট হবে তত বেশি ভালো হয়, সেটা মানে কাম্য। বাটনের কালার খুব বেশি ফেডেড হলে, মানে আমি লাইট থিমের কথা বলছি, খুব বেশি ফেডেড হলে সেটা ইউজারের পক্ষে অসুবিধাজনক যে একটা বাটনকে খুঁজে পাওয়া, কারণ ওটা তো নেভিগেশনকে ডিনোট করে। তো বাটনের কালার যত বেশি প্রমিনেন্ট হবে সেটা তত বেশি ফ্রুটফুল ইউজারের জন্য। আচ্ছা, আরেকটা তৈরি করি। সাপোজ নিউট্রাল কালারের শেডে, যেটা আমার ওই বেসের সাথে কিছুটা কন্ট্রাস্টেড হিসেবে থাকবে।
বলো। ঋতু বলো। কিছু না ম্যাম, ভুল করে চলে গেছিল, ও আচ্ছা আচ্ছা, হাত লেগে। ধরো এটাকে নিউট্রাল কালার বললাম। এবার এই চারটে জিনিসকে আমার এখানে দেখো, আমার কালার স্টাইলের মধ্যে প্রাইমারি কালার, বেস কালার, সেকেন্ডারি কালার, নিউট্রাল কালার, এই চারটে কালার অলরেডি রেডি হয়ে গেছে। তো এই জিনিসটাকে আমি জাস্ট যদি এরকমভাবে একটা গ্রুপে ফেলে দিই আমার কালার প্যালেট বলে, এবং এটা একটা গ্রুপের মধ্যে পড়লো, এবং আমার কালারের কি কি কালার আমি নিয়েছি এখানে অবভিয়াসলি এখানে ডিনোট করা আছে। এরপরে যেটায় যেতে হবে, একটা প্লাগইনসে আসতে হবে। এর আগে কি হতো, যখন আমরা স্টাইল গাইড প্রিপেয়ার করতাম একটা ফিগমায়, ঠিক সেম যেমন আমরা হাই ফিডিলিটি ডিজাইন করছি, যেমনভাবে আমরা লো ফিডিলিটি ডিজাইন করছি, ঠিক সেম ওয়েতে আমরা স্টাইল গাইড ডিজাইন করতাম, যে বসে বসে একটা ফ্রেম নাও, তার মধ্যে কালার ফেলো, তার হেক্স কোড লেখো, তার এই লেখো সেই লেখো, এইরকম বিষয়গুলো থাকতো। এখন এই জিনিসটা কি হয়ে গেছে, ফিগমা প্লাগইনে চলে এসছে, বিভিন্ন ধরনের প্লাগইন পাওয়া যায়। এইখানে তোমরা যারা করবে সেটা হচ্ছে ম্যানেজ প্লাগইনসে আসবে, সেখানে আসলে সার্চ করবে স্টাইল গাইড জেনারেটর। এই স্টাইল গাইড জেনারেটর যদি সার্চ করো তাহলে দেখবে আমার এটা অলরেডি সার্চ করা আছে, জাস্ট কিছুই না, জিনিসটাকে ইনস্টল করতে হয়। যেমন আমরা এটাকে কি আমি রিমুভ করে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। plugins, manage plugins, গ্রে কালারের যেটা করলেন কালার, সেটা কি বেস, মানে ওটা কি বেস কালারেরই আরেকটা ভার্সন? ওই যে আমি দেখালাম যে আমি যদি বেস কালারের সাথে কাউকে এরকম পপ আপে রাখতে চাই, বা আচ্ছা বেসের আচ্ছা, সাথে ঠিক যদি কন্ট্রাস্ট করতে চাই, সেক্ষেত্রে একটা তার গ্রে ভার্সন আমরা নিতে পারি। সেটা বেস কালারের ওপর ডিপেন্ড করছে যে কি ভার্সন নেব, ঠিক আছে? তো সেই হিসেবে ওটাকে রাখা। এই যে আমি যদি স্টাইল গাইড জেনারেটর টাইপ করি তাহলে এখানে এই জিনিসটা চলে আসে, এটা একটা ফিগমা প্লাগইন। সেখানে এটা দেখো এরকম ভাবে দিয়ে দেয়, this plugin automatically scan your Figma documents, text style, paint, color, styles and generate a new page in your document containing your style guide template. তো কি করে দেখছি, এটাকে রান করিয়ে নি। কি কেস হলো, create a new page called style guide in your document, what তো কথা নয়। দাঁড়াও দেখি, copy a style guide template frame from
আচ্ছা, এটা আমি একটু চেক করি কি বলছে। হ্যাঁ, কারণ এটা এতদিন আমি যখন ইউজ করেছি এইভাবেই হয়েছে জেনারেলি, যে চারটে কালারকে বসিয়ে তার এখানে স্টাইল তৈরি করে তারপরে তার প্লাগইনটাকে রান করালে ও কি করে, এই কালারের তলায় হেক্স কোড থেকে শুরু করে কালারের কি নাম থেকে শুরু করে এভরিথিং এলস সমস্ত কিছু প্রোভাইড করে দেয়। তো হতে পারে প্লাগইনটার কিছু স্টেপ হয়তো আমি মিস করছি, বা নতুনভাবে আপডেটেড হয়েছে যেহেতু ফিগমা, হয়তো কোনো আপডেট এসছে, আমি দেখে নিচ্ছি জিনিসটা। তো এই জিনিসগুলো করে স্টাইল গাইড প্রিপেয়ার করতে হয়। ঠিক সেম ওয়েতে আমার আরেকটা প্লাগইনস আছে, ধরো যেটাকে বলা হয় প্রজেক্ট সেটার বাই ইউএক্স মেট। এই প্লাগইনটা যদি ইউজ করি সেক্ষেত্রে দেখো, আমি যদি এখানে ফন্ট দিয়ে দিই, পপিন্স দিই, সাইজ ধরো যেটা হেডিংয়ে ইউজ করা হবে সেটাকে 36 করা হয়, জেনারেট স্টাইল যদি করে নিই, এবং তার সাথে কিছু একটা প্রবলেম হচ্ছে এই ফাইলটায় সামহাউ প্লাগইন রান করাতে। মানে মিলানোটে কালার থিওরি যেটা আছে ওটা একটুখানি বলে দেবেন, ঠিক আছে, লাস্টে। দেখছি দাঁড়াও। আচ্ছা, কোনোভাবে প্লাগইন এখানে রান করছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে, এটা আমি দেখে নেব নেক্সট দিন। হ্যাঁ, তো জেনারেলি আমরা ম্যানুয়ালি স্টাইল গাইড তৈরি করব না। তো এখানে এসে গেছে কিন্তু এখানে রিফ্লেক্ট করছে না। আমি আরেকটা নতুন ফাইল ক্রিয়েট করে দেখতে হবে। এই দেখো, আমি যখনই পপিন্স দিয়েছি অ্যাকচুয়ালি এই টেক্সট স্টাইলগুলো সমস্ত কিছু অটোমেটিক্যালি ক্রিয়েটেড হয়ে যায়। আমাকে আলাদা করে লিখতে হয় না যে H1 পপিন্সে সেটা আমি বলেছিলাম বিভিন্ন হেডিংয়ের ট্যাগ থাকে, H1 থেকে H6 অবধি যায় বিষয়টা সাইজ অনুযায়ী। টিপোগ্রাফি পড়িয়েছিলাম যখন, তো সেইখানে কি হয় না এইরকম বিভিন্ন ট্যাগ থাকে। তো ও আমাকে জাস্ট দেখিয়ে দেবে আমি যখন একটা ফন্টকে সিলেক্ট করব এবং সেই প্লাগইনটা রান করাবো যার নাম প্রজেক্ট সেটার বাই ইউএক্স মেট। আমি দেখবো এই ফাইলটায় কোনো সমস্যা হচ্ছে কিনা প্লাগইন রান করতে, বা কোনো কি প্রবলেম হচ্ছে আমি দেখব। তো নেক্সট দিন আমি এটা প্রপারলি বলতে পারবো, না দেখলে মানে বুঝতে বুঝতে পারছি না। পারলাম না এই জিনিসের টেক্সটাইলের কথা, মানে বলছি, জিনিসগুলো। এখানে আমরা যখন এই প্লাগইনটা রান করাচ্ছি একটা স্টাইল গাইডে তুমি কি দেবে, তোমাকে দিতে হয় একটা কালারের প্যালেট দিতে হয়, এবং তুমি কি ফন্ট ইউজ করছো সেই ফন্টটার লুক অ্যান্ড ফিল কেমন, সেই ফন্ট হেডিংয়ে দেখতে কেমন লাগবে, সাব হেডিংয়ে দেখতে কেমন লাগবে, ডেসক্রিপশনে কেমন লাগবে, বডিতে কেমন লাগবে, এই জিনিসগুলো আমাকে স্টাইল গাইডে করে প্রোভাইড করতে হয় একজন ক্লায়েন্টকে, যে সে যাতে সেই জিনিসটা দেখে বুঝতে পারে যে আচ্ছা, মানে আমার এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে যেটা করতাম, একটা পেজ নিয়ে বিষয়টাকে ম্যানুয়ালি সাজাতাম, স্টাইল গাইডকে ম্যানুয়ালি প্রিপেয়ার করা হতো। কিন্তু এখন যেটা হয় এই যে বিষয়টাকে এরকম যে যেমন ভাবে পারে ডিজাইন করে, যে কোনো ইয়েতে গিয়ে একটু সার্চ করবে যে স্টাইল গাইড ইউআই ইউএক্স লিখে, বা স্টাইল গাইড অফ আ ওয়েবসাইট ইউআই ইউএক্স লিখে সার্চ করবে, দেখবে এরকম বিভিন্ন জিনিস চলে আসে। তো এই যে হেডিং 1-এ আমি ধরো একটা ফন্ট সিলেক্ট করেছি, সেটাকে হেডিং 1-এ দেখতে কেমন হবে, হেডিং 2-তে দেখতে কেমন হবে, হেডিং 3-তে মানে সাইজ ওয়াইজ সেই ফন্টের লুক অ্যান্ড ফিল কেমন হবে, সেই জিনিসটা সেট করা হয় একটা ধরো তোমার ডকুমেন্টে, সেই জিনিসটাকে স্টাইল গাইড বলা হয়। এবার সেইটা আগে ম্যানুয়ালি করা হতো, একটা পেজ নিয়ে সেখানে বসে বসে ধরো এই যেমনভাবে আমি কালার এখানে করলাম সেইরকমভাবে কালার কপি পেস্ট করা হতো অ্যান্ড অল। তো এখন সেই জিনিসটা প্লাগইনের মাধ্যমে হয়, ঠিক আছে। তো আমি যখনই সেই প্লাগইনটা এখানে ইম্পোর্ট করব, ও আমাকে জাস্ট কালারগুলো আমাকে এখানে মেনশন করে দিতে হবে যেভাবে আমি করলাম, কালারের স্টাইল এখানে ডিফাইন করলাম,
ঠিক সেইভাবে ও আমাকে টিপোগ্রাফিও দিয়ে দেবে। জাস্ট জিনিসটাকে একটা ডকুমেন্টে আমায় ফেলে দিতে হবে এবং স্টাইল গাইড ইজ রেডি। বোঝা গেল বিষয়টা? এবার এই যে দুটো প্লাগইনের কথা বললাম, সেই প্লাগইন দুটো এখানে কেন রান করছে না বা কি সমস্যা হচ্ছে সেটা আমি একটু নেক্সট দিন দেখে বলবো, বা এই ফাইলটায় কোনো প্রবলেম হতে পারে, কারণ কোনো প্লাগইনই রান করছে না। ঠিক আছে, বলো শৈলী, বলো। হ্যাঁ ম্যাম, বলছি আমি একবার সব হয়ে গেলে একবার আমি স্ক্রিনটা শেয়ার করব 2 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, তো এই জিনিসটা আমরা নেক্সট দিন প্রিপেয়ার করব। মানে এটা জাস্ট 5 থেকে 10 মিনিটের একটা কাজ, স্টাইল গাইড প্রিপারেশন। এমন কোনো বড় কোনো ম্যাটার না। জাস্ট তোমরা ব্যাক অফ দ্য মাইন্ডে এটা রেডি রাখো যে ওয়েবসাইটে তোমরা কোনটাকে প্রাইমারি কালারে রাখবে, কোনটাকে বেস কালার করবে, কোনটাকে নিউট্রাল শেডে রাখবে, কোনটাকে সেকেন্ডারি করবে, এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাটো, সেটা দেখে আমি আগের দিন মুড পড়িয়েছিলাম সেই মুড অনুযায়ী কালারকে সেট করো এবং সেটাকে প্লট করো হচ্ছে মিলানোটেতে, এবং তারপরে স্টাইল গাইডটা জাস্ট পরের দিন 10 মিনিটের হয়তো কাজ, আমি করাটা দেখিয়ে দেবো যে কিভাবে তৈরি হচ্ছে। মানে বোঝা বলছি গেল? মিলানোটে হ্যাঁ মিলানোটে একটু বার করুন একটুখানি। ওখানে কালারটা দিলাম যে কোন কালারটা আমরা ওয়েবসাইটে ভালো লাগলো দিলাম পাশে, কিন্তু ওই ছবিগুলো মানে বুঝতে পারছি না। ছবিগুলো তোমার এই যে কালার আছে, এই যে কালার বাছছো তার ধারে কাছে কিছু অন্তত ছবি রেখো। মানে একদম এইরকম যেন না হয় যে এখানে তুমি কালার বেছেছো। আমি আগের দিন কালার মুড পড়িয়েছিলাম না, যে কোন হ্যাঁ হ্যাঁ মুডের যেটা টোন, একটা ছবির যদি ওয়ার্ম টোন হয় তার সাথে কন্ট্রাস্টেড কোন কালারটা বসালে আমার ভালো হয়, সেই জিনিসটা তোমাদের আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করতে বলছি। সেই কারণে এই মিলানোটেতে তোমাদেরকে বলা যে জিনিসগুলোকে পাশাপাশি বসিয়ে দেখো যে জিনিসটা যাচ্ছে কিনা। অনেকটা বললাম না যে মেয়েরা বিষয়টা ভালো বুঝবে, শাড়ি ব্লাউজের কম্বিনেশনের মতো ব্যাপার, যে একটা ছবির তো ম্যাডাম পাশে আমি এখানে যদি কি এই মানে কালারটা বসাই, মিনিমাম তিনটে কালার দেবো? এই যে আমি বললাম কারণ যে একটা প্রাইমারি বেস ওয়েবসাইটে এন্ড হ্যাঁ প্রাইমারি প্রাইমারি বেস, বেস হ্যাঁ সেকেন্ডারি এবং তার সাথে সেকেন্ডারি, একটা নিউট্রাল শেড, যেটাকে আমরা ঠিক বিভিন্ন আছে কার্ডে ইউজ করতে পারি। তো সেটা ঠিক আছে তুমি ঠিক ওয়ার্ম আছে টোনে রাখবে না ব্লু টোনে, একদম কুল টোনে রাখবে, সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে আমি আগের দিন ঠিক আছে ম্যাডাম। গাইডলাইন দিয়েছি যে কোন ধরনের বিজনেসে কি কালারের শেড ইউজ করলে ভালো হয়, সেইখান থেকে শেড তোলো, কালারের মুড তোলো, এখানে প্লট করো, আমাকে দেখাও। এবং স্টাইল গাইড 5 মিনিট লাগবে নেক্সট দিন। এই প্লাগইনটা রান করি, আমি দেখব যে এই অন্য একটা ফাইল ক্রিয়েট করে যে কি সমস্যা হচ্ছে, দিয়ে স্টাইল গাইডটা আমি প্রিপেয়ার করিয়ে দেবো। কালার যেন সবার রেডি থাকে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ওকে, তাহলে আজকে এই অবধি থাক নাকি? ম্যাম আর একবার কারোর কোনো শেয়ার করবো প্রশ্ন? স্ক্রিনটা? করো করো করো। হ্যাঁ ম্যাম, বলছি এইখানে না আমি ওই যে সকালে বলছিলাম ওই এটা খুঁজে পাচ্ছি না। এটা কোথা থেকে একটু বলে দেবেন? ওই যে প্যাডিং কি বা বলো তো? মার্জিনটা, ওই আচ্ছা, যে গ্রিড অফ এইখানে যে করো। তুমি যে জিনিসটা আছে সেটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করো। মানে ডেস্কটপটাকে নাকি ভেতরের রেক্টাঙ্গেলটাকে? তুমি কার পাশে মার্জিন চাইছো, কোথায় মার্জিন চাইছো? লেখাটাকে, মানে লেখাটার সঙ্গে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে গ্রিড অন করে করতে হবে। এবার গ্রিডের সেই গাটার পড়ানো শিখিয়েছিলাম যে গ্রিডের গ্যাপ কত আছে। দেখো গ্রিড বোধহয় 10 px এর নিয়েছো তুমি, তাহলে এটাকে জুম ইন করো। ম্যাম কোথা থেকে ওটা দেখছি আমি ভুলে গেছি। এই যে লেআউট গ্রিড, দেখো গ্রিড 10 px নেওয়া আছে তোমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেখান থেকেই তো মেজারমেন্ট পেয়ে যাবে।
না ম্যাম, বলছি আপনি বলেছিলেন না যে যখন আমরা টাইপোগ্রাফিতে পড়েছিলাম যে এই যে লেখাটা এর সঙ্গে এই যে প্যাডিংটা এটা 72px রাখি, তো সেটা বুঝবো কি করে কোথা থেকে যে এটা 72 ও আছে না আচ্ছা, 60 আছে এই যে সেইটার কথা গ্যাপটা? বলছো না, এখানে সেটা দরকার নেই। আমি নেক্সট দিন ভিজুয়াল ডিজাইনে যাব যখন, আমি ওটা করা দেখিয়ে দেবো যে কিভাবে সমস্ত কিছু মাপঝোঁক করে করতে হয়। আমি ভেবেছি তুমি গ্রিডের আচ্ছা, মাপটা বলছো, আমি দেখিয়ে দেবো ওটা না ম্যাম, নেক্সট দিন। ওটা ঠিক পেয়েছি। আছে, ঠিক আছে, ঠিক আছে। ভিজুয়াল ডিজাইনে দেখিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। আমি বলছি সার্ভিস পেজে যে ডিজাইনটা আপনি বলেছিলেন, ওখানে যে সার্ভিসের যে কার্ড গুলো সেগুলো কি এক্সাক্ট যেরকম ভূমিতে দেখানো হয়েছে ওই রকমই হবে নাকি সেটা একদমই না, আলাদা করা পাল্টাতে যাবে? পারো, কিন্তু খুব বেশি চেঞ্জ যেন আচ্ছা, না হয়, প্যারিটি থাকুক। আচ্ছা। আর প্যাকেজ যে কাস্টমাইজের ব্যাপারটা ওটাও কি সার্ভিস পেজেই থাকবে নাকি ওটা প্যাকেজ ডিটেলস পেজে গিয়ে থাকবে? দেখো, সেটা সার্ভিসে রাখলে আমার মনে হয় ভালো, কারণ একজন তো সার্ভিসে অ্যাভেল করতে চাইছেন, তাকে আমি দেখাতে চাইছি যে আমার এতগুলো প্যাকেজ অ্যাভেলেবেল, আপনি একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস না নিয়ে সেখানে প্যাকেজ ওয়াইজও সার্ভিসটা নিতে পারেন। ঠিক আছে, তো আচ্ছা, আচ্ছা। সেক্ষেত্রে সেই জিনিসটা আমার মনে হয় সার্ভিস পেজে দেখানোটা বেশি লজিক্যাল, আলাদা করে আবার প্যাকেজ ডিটেলস পেজ না করে। মানে ম্যাম আপনার প্রত্যেকটা প্যাকেজেই তাহলে কাস্টমাইজের ব্যাপারটা সেটা সেটা তাহলে যখন আমরা যখন মানে কাস্টমার যখন সিলেক্ট করবেন, ধরো একটা সার্ভিস হুম, তিনি কিনতে চাইছেন, সেখানেই আমি যদি হুম, তাকে ড্রপ ডাউনে সেই সিলেকশনের অ্যাভেলেবিলিটি দিয়ে দিই যে আমি প্যাকেজ এইভাবে সিলেক্ট করতে পারি, বা আপনি ধরো তোমরা যখন লিঙ্কডইনে কোথাও কোনো স্কিল অ্যাড করো, সেখানে অনেকগুলো সাজেশন চলে আসে না সেই স্কিলের তলায়, যে এই এই স্কিল তুমি আচ্ছা, অ্যাড করতে আচ্ছা, পারো, আচ্ছা, ঠিক ওকে। সেই রকম। হুম, হুম, ঠিক সেই রকম যে আচ্ছা, আপনাকে অপশন দেখানো যে আপনি এই কাস্টমাইজড প্যাকেজগুলোও নিতে পারেন, তো সেইভাবে আচ্ছা, আচ্ছা, দেখানোটা বলছি আমি। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে হুম, পেরেছি। তাহলে ঠিক আছে। ক্লায়েন্টের কাছে ব্যাপারটা সুবিধাজনক যে সে ইন্ডিভিজুয়ালি বাই করবে না প্যাকেজের হুম, মাধ্যমে হুম, যাবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে। মানে যে প্যাকেজ গুলো ফিক্স আছে ওগুলো ফিক্সই থাকবে, মানে হুম, ইউজার চাইলে একটা কাস্টমাইজেবল প্যাকেজ বানিয়ে নিতে পারে নিজের মতো করে এরকম একদম। ব্যাপার। সেটা বানাতেও পারে, আচ্ছা, সে ইন্ডিভিজুয়াল সার্ভিসও অ্যাভেল করতে পারে, নর্মাল হুম, প্যাকেজের মধ্যে যেটা আছে সেটাও অ্যাভেল করতে পারে। ওকে, এইরকম ওকে, একটা ঠিক হ্যাঁ, আছে। করলে ভালো হয়। আপনি কি একটুখানি আমার লো ফিডিলিটি হাই ফিডিলিটি হোম পেজটা একটু দেখবেন? দাঁড়াও, দেখছি। ম্যাম আর একটা কথা, লো ফিডিলিটিটা কি সবসময় ফিগমাতেই করতে হবে? কেন, কিসে করবে? মানে করতে বড্ড বিরক্তি লাগে লো ফিডিলিটিতে। কাগজে আঁকবে? মানে আমি যেটা কোন করছিলাম আগে হাই ফিডিলিটি করে তারপরে লো ফিডিলিটি করছিলাম, মানে আমার জন্য এইসব যেটা করো না। বেশি সুবিধা লাগে। ম্যাডাম উপরে আছে দেখুন, নিউ সাইট না, হ্যাঁ নিউ এটা ওয়েবসাইটের ফিগমা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি নতুন ওয়েবসাইটের কিসের যেন বানাচ্ছিলে, ট্রাভেলের বোধহয় নাকি? ও না, সরি সরি ম্যাডাম, নতুন ওয়েবসাইট না, তা আগেরটা হবে। যা, এইটা হ্যাঁ হ্যাঁ। লিখে রেখো, না হলে পরে নিজেরই গুলিয়ে যাবে, খুঁজে পাবে না। ও, এটা তো আমি হোমে দেখছিলাম। আছে, না হোমে আছে ম্যাডাম, হোমের লো ফিডিলিটি দেখুন, হোম পেজ। এটা এরকম চেপটে গেছে কেন, একটু ঠিকঠাক করে দিও। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, এই সেকশনটা কি, এর কোনো হেডিং থাকবে না? এখানে ম্যাডাম ছবি থাকবে। কিসের ছবি, কি পারপাস? পারপাস বলতে পেছন দিকে একটা থাকবে এলটাকে, আর সামনের দিকে পপ আপ করবে এগুলো। না, সে বুঝতে পেরেছি। এই সেকশনটা কি ওই অ্যাবাউট আস টাইপের তো? হ্যাঁ, অ্যাবাউট আস উপরে আছে দেখুন। হ্যাঁ, তাহলে এই সেকশনটা কিসের, কি দেখাতে চাইছো সেটাই জিজ্ঞেস করছি। এখানে একটা ইমেজ থাকবে। হ্যাঁ, সেই মানে ইমেজটার পারপাস কি, শুধু তো একটা ইমেজ না, তার উপরে ইমেজের একটা না, হেডিং লেখা থাকে। থাকবে কিছু, মানে যে ওয়েবসাইটের সম্বন্ধে।
এই সার্ভিসটা সম্বন্ধে? মানে পেছন দিকে ইমেজ থাকবে, মানে পেছন দিকে লেখা থাকবে আর তার উপরে দুটো ইমেজ থাকবে। সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে এই মোমেন্টে আননেসেসারি। এই জিনিসটাকে নিচে নামানো যায়। যদি মনে করো গেট ইন টাচ বলে কিছু রাখবে, একটা বাটন, দুটো হেডিং দিয়ে তার তলায় কোনো বাটন রাখবে, গেট ইন টাচ থাকবে, বা কোথাও মানে গেট ইন টাচে ক্লিক করলে সেটা কন্ট্যাক্ট পেজে নেভিগেট করাবে, বা গেট আওয়ার সার্ভিসেস করাবে, সেই জিনিসটা করাতে পারো। যে দুটো ছবি দিয়ে একটা সেকশন রাখলে তার মধ্যে দুটো হেডিং থাকলো, তার তলায় একটা আমি বলি পেছন দিকে লেখা থাকবে যে উই টেক এক্সিলেন্ট কেয়ার অফ ইউর প্রবলেমস, এরকম কিছু একটা লেখা থাকবে তার জন্য এতটা সেকশন খরচা করা ঠিক না। আমার মনে হয় অ্যাট এ আচ্ছা গ্লান্স সার্ভিসকে ওপরে তোলা উচিত, যে সে যাতে ঠিক আছে, আচ্ছা ওয়েবসাইটে তাহলে ঢুকে, প্রথমে মানে যেটা আমি বলেছিলাম হায়ারার্কি, সেই হ্যাঁ হায়ারার্কি মেনটেন করলে এই জায়গাটা অতটা বেশি প্রায়োরিটি পাচ্ছে না এই মুহূর্তে। সেক্ষেত্রে সার্ভিসেসকে ওপরে আচ্ছা দেখালে বরং বেটার হবে। ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। আচ্ছা, আরো আর অনেক ম্যাডাম কিছু ছিল কিন্তু শ্রেষ্ঠা, এলিমেন্ট অ্যাড করতে হবে। আরো আরো কিছু সার্ভিসকে তুমি জাস্ট এরকম 6টা করে দেখিয়েছো, ধরো প্যাকেজের বিষয় ছিল, রিসোর্সেস ছিল। সেটা তো ম্যাডাম সার্ভিস অন্য একটা পেজে যখন যাব তখন, কিন্তু না, ফার্স্ট হোম আমি কি পেজে এত কিছু বলেছিলাম যে একসঙ্গে তোমার, দেখালে তাই ভাবছি আমি। হ্যাঁ আমি কি বলেছিলাম যে টোটাল ওয়েবসাইটে যা থাকবে তার একটা সামারাইজড পিকচার থাকে হোমে। হোম বড় হোক, স্ক্রল আচ্ছা করুক, কিন্তু একটা অ্যাট এ ঠিক গ্লান্স আছে যাতে হোমে আসে। ধরো একটা ওয়েবসাইট যে তৈরি করা হয়, ধরো একটা ওয়েবসাইটকে এরপরে তোমরা ওয়েবসাইট যখন ডিজাইন করবে, ডেভেলপ করবে, পরে জানবে যে তারপরে তো ওয়েবসাইটটাকে মার্কেটিংয়ের জন্য প্রমোট করা হয়। একটা ওয়েবসাইট তৈরি করে কেন? তার এক্সিস্টেন্সের জন্য, যে লোকে এসে সার্চ করে আমার ব্যবসার নাম দেখবে, মেইনলি তো তাই। না হলে তো লোকে জানবে না যে তোমার এইরকম একটা ব্যবসা হ্যাঁ আছে। এবার সেই জায়গাটা কোথা থেকে আনা হয়? হতে পারে ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়ানো হয়, সেটা এসইওর মাধ্যমে করা হয়, ব্যাকলিংস ইমপ্লিমেন্ট করা হয়, কিওয়ার্ডস ইনজেকশন হয়। এগুলো ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। আমি জাস্ট বলছি রেফারেন্সটা কি। ধরো ফেসবুকে অ্যাড চালানো হয়, সেখান থেকে ফেসবুকের কোনো অ্যাডের তলায় একটা লিংক দেওয়া থাকে, একটা বাটন থাকে, সেই বাটনে ক্লিক করলে ইউজার নেভিগেট করবে তোমার ওয়েবসাইটে, সেখান থেকে এসে তাকে সার্ভিস কি নিয়ে বের করে দেওয়া হয়। তো এই যে ফ্লোটা, এই ফ্লোটার একটা ক্যালকুলেশন আছে, সেটা 4 থেকে 6 সেকেন্ডের বেশি একজন ইউজার কিন্তু এই ফ্লোতে স্টে করে না। অর্থাৎ সে ফেসবুক স্ক্রল করছে, ফেসবুক স্ক্রল করে সে একটা অ্যাড দেখছে, সেই অ্যাডের বাটনে ক্লিক করছে, সেইখান থেকে সে নেভিগেট করছে আমার এই ওয়েবসাইটে, সেখান থেকে সার্ভিস কিনে বেরিয়ে যাচ্ছে। এই যে জিনিসটাকে স্মুথ করাতে হবে, তার জন্য কি দরকার? অ্যাট এ গ্লান্স আমার হোম পেজে যা দরকার, অর্থাৎ হোম পেজে আমি বলেছিলাম যে সব থেকে বেশি এটাকে ল্যান্ডিং পেজ বলে কেন, কারণ ইউজার এসে ল্যান্ড করে এই পেজে। সুতরাং এই পেজে অ্যাট এ গ্লান্স তুমি যত বেশি, নট দ্য ওভারক্রাউডেড ইনফরমেশন, কিন্তু একটা করে গ্লিমসেস যদি থাকে, তাহলে সেটা অনেক বেশি বেটার পার্সপেক্টিভ দেয় ইউজারকে, যে ও দেখতে পাচ্ছে যে আচ্ছা এত কিছু এরা দিতে পারছে, বা কিছু আমার কাছে এত কিছু অ্যাভেলেবেল, আমি তাহলে এইটা কাস্টমাইজ প্যাকেজেস গুলো রাখতে পারি, একদম যেভাবে আমি যে করা বলেছিলাম যায় এখানে। সেটা প্রায়োরিটি ওয়াইজ ঠিক সেইভাবে রাখো। ঠিক আছে? এটা একটু মানে আরেকটু এলিমেন্ট অ্যাড করতে হবে। হোম পেজটা খুব শর্ট অ্যান্ড ব্রিফ হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম আমি নিউ ওয়েবসাইটের জাস্ট এমনি একটা ডায়াগ্রাম করেছি, ইউজার ফ্লো আর ইনফরমেশন আর্কিটেকচার, কিন্তু আমি ফ্লোতে করিনি। তো ফ্লোতে করি তারপরে আপনাকে ঠিক দেব। আছে, বলে দিও গ্রুপে। ঠিক আছে হ্যাঁ। আর আমি সবাইকে গ্রুপে বলতে বলছি, তার কারণ কি, ইনবক্স করলে আমার ভীষণ ভুলো মন, মানে প্রচুর ইনবক্স ঢোকে অ্যাকচুয়ালি, তো আমি ভুলে যাই। মেসেজ দেখলাম হয়তো, হয়তো তারপরে তার ফিগমা ফাইলটাও খুললাম, কিন্তু তাকে যে ফিডব্যাক দিতে হবে আমার মাথা থেকে জিনিসটা বেরিয়ে যায়। ওই জন্য বলি গ্রুপে দিয়ে দিলে, তাহলে আমি গ্রুপ যখন চেক করি অন্তত দিনে একবার, তো আমার মাইন্ডে থাকে যে এটা দেখতে হবে বা এটা দেখা উচিত। ঠিক আছে? তো সবাই গ্রুপে দিও একটু। হ্যাঁ, প্রদীপ বলো। বলছি ম্যাম, ওই যে এটা কল স্টাইল গাইডটা ক্রিয়েট করলে ম্যাম, স্টাইল গাইড ধরে ম্যাম মুড বোর্ড ক্রিয়েট হবে না, মুড বোর্ড ধরে ম্যাম স্টাইল গাইড ক্রিয়েট করবো ম্যাম? মুড বোর্ড থেকে স্টাইল গাইড, অবভিয়াসলি। ওই জন্যই তো জিজ্ঞেস করলাম যে মুড বোর্ড কারোর রেডি হয়েছে কিনা। ওকে ম্যাম, আগে মুড বোর্ড, তারপরে স্টাইল গাইড,
এরকম কোনো মানে আমি ওরকম ভাবে বলতে পারি না যে আগে মুড বোর্ড আগে স্টাইল গাইড, অ্যাকচুয়ালি দুটোই সাইমালটেনিয়াসলি চলে অনেক সময়। যে আর স্টাইল গাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি জাস্ট তোমার কাইন্ড অফ দুটো সেম থিং, কিন্তু স্টাইল গাইডে তো ওরকম ফটোস টটোস ওইভাবে দেখানো হয় না জেনারেলি, সেখানে টিপোগ্রাফি এবং যে কালার ইউজ করা হয় সেইটা ম্যাটার করে। জেনারেলি স্টাইল গাইড স্ট্যান্ডার্ড যে স্টাইল গাইডকে ধরা হয়। এবার যদি ক্লায়েন্ট দেখতে চান এখানে ওখানে ফটো বসিয়ে আমার ওয়েবসাইটকে কেমন দেখতে লাগছে সেটা দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু ওটাকে স্টাইল গাইড বলে না। মুড বোর্ডে তুমি যা খুশি রাখতে পারো, তোমার ওয়েবসাইটের যাবতীয় জিনিসপত্র তুমি সেখানে পিন করে রাখো, কোনো অসুবিধা নেই। যে আমি এই এই জিনিসগুলো আমি যখন ভিজুয়াল ডিজাইনে যাব আমি ইউজ করব, তুমি রেখে দাও, ঠিক আছে। অ্যাকচুয়ালি ম্যাম কালারটাকে তো আমাকে প্রথমে চুজ করতে হবে না, যে আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি তার যে হুম, কালারটা, সেই কালারটাকে প্রথমে চুজ করার সেই পরে তবে কালার তো ম্যাম আমি চয়েস করবার কোনো জন্যই তো পিকচারে তুমি আমি বলছি যে 3-4টে ফটো নাও, সেখানে দেখো ওয়েবসাইটের মুড কি দাঁড়াচ্ছে, তার পার্সপেক্টিভে কালার চয়েস করো, বুঝেছো বিষয়টা? ঠিক আছে ম্যাম। ধরো তোমার কাছে হ্যাঁ ম্যাম, তুমি বুঝতে পেরেছি। কালার চয়েস করলে একটা অরেঞ্জ কালার, সেটা তোমার ওয়েবসাইটের থিমের সাথে খুব একটা যাবে কি, বা তোমার যে ওয়েবসাইটের তুমি ফটোসগুলো যা ইউজ করবে তাদের শেডের সাথে সেই কালারটা কতটা ম্যাচ করছে সেটা তোমার মুড বোর্ড বলবে। সেইটার উপরে স্টাইল গাইড হচ্ছে একটা ফাইনালাইজড থিং, সেটা ডেভেলপারকে দেওয়া হয়, সেটা ক্লায়েন্টকে দেওয়া হয়, কিন্তু বাকিটা তোমার নিজের জন্য, ঠিক আছে? ওকে ম্যাম, হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। সৌনক থ্যাংক ইউ বলুন। ম্যাম। বলছি ম্যাম আগে বাকিটা বলে নিক, আচ্ছা, আমার দুটো স্নেহা বলো। হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম যে সার্ভিস পেজের তে অ্যাকচুয়ালি কি কি মানে কি কি রাখতে পারবো? নর্মাল সার্ভিসের এক্সপ্লেনেশন গুলো বা যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস বা মেডিকেল সার্ভিসেস ওগুলো রাখলাম, আর কি রাখা যাবে সার্ভিস পেজে? প্যাকেজেস রাখতে হবে এবং অবভিয়াসলি একটা কন্ট্যাক্ট ফর্ম, সেটা আমি হোম পেজেও ইনক্লুড করতে বলবো এরপরে। সেটা হয়তো ইয়েতে হয়নি, ওয়্যারফ্রেমে আমি বসাইনি, কিন্তু যখন ভিজুয়াল ডিজাইন করাবো একটা কন্ট্যাক্ট ফর্ম অবভিয়াসলি হোম পেজে রাখতে হবে। ম্যাম আমি দিয়েছি কন্ট্যাক্ট ফর্ম। হুম, দেখেছি আমি। আচ্ছা, তো সার্ভিস পেজে বাকি আর কি রাখা যায় এটা একটু নিজেরা ভাবনা চিন্তা করো। মেইনলি সার্ভিস পেজে সার্ভিস ডিটেলসগুলোই থাকে, ঠিক আছে? যে সার্ভিস কি কি অ্যাট এ ম্যাম গ্লান্স কি কি পাচ্ছে সেইটা দেখানো। বলো। ম্যাম বলছি কন্ট্যাক্ট ফর্ম বলতে আমি যে সার্ভিস পেজে একটা বানিয়েছিলাম না, মেন ইমেজটার ওপর দিয়ে একটা ফোন নাম্বার দিয়ে ওই ওই জিনিসটাই বলছেন কি? মানে ওটাই কি কন্ট্যাক্ট ফর্ম? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে কাস্টমারের ডেটা ক্যাপচার করা মেইন কথা, তো সেটা এবার যেখান থেকে করাবে, ধরো সে যাতে অ্যাট এ গ্লান্স একটা সার্ভিস দেখে কন্ট্যাক্ট করার সুযোগটা থাকে তার, সেই কারণে সার্ভিস পেজ বা কন্ট্যাক্ট পেজ এই পেজগুলোতে কন্ট্যাক্ট ফর্মটা ম্যান্ডেটরি থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই ফোন নাম্বার দিয়ে বা করেছিলাম ফর্ম ম্যাম। যদি না রাখো, জাস্ট একটা বড় ব্যানার দিয়ে তার উপরে বাটন বসিয়ে রাখতে হ্যাঁ পারো ম্যাম, যেটা হ্যাঁ গেট ইন টাচে সেটাই নেভিগেট করবে, করেছিলাম আমি। বা ফর কোয়ারি বলে একটা বাটন রাখতে পারো, সেই জিনিসগুলো করা যায়, কিন্তু ফর্মটা হোম পেজে ম্যান্ডেটরি, সেটা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ সৌনক বলুন। বলছি ম্যাম আমাদের তাহলে নেক্সট উইকের হোমওয়ার্ক হচ্ছে মুড বোর্ড স্টাইল গাইড ক্রিয়েট করা। স্টাইল গাইডটা আমি একটু দেখি প্লাগইনটা কেন রান করছে না, আমি দেখে নেক্সট দিন মুড বোর্ড তৈরি থাকলে স্টাইল গাইড তৈরি করতে 5 মিনিট লাগে, 5 মিনিট, তো ওটা হয়ে যাবে। তাহলে মেইনলি মুড বোর্ডটা, মেইনলি মুড বোর্ড, ছবি আচ্ছা, এবং তার সাথে কালার যেন রেডি থাকে। পারফেক্ট। সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা আলাদা করে একটা ওয়েবসাইট আমাদের করতে বলেছিলেন 7 আমি যেটার উপর কাজ করছিলাম ওটা আপনি বলেছিলেন যে এটা একটু প্রমিনেন্ট করতে হবে, ফিচার লিস্ট, ফিচার লিস্টটা ওটা একটু যদি এক্সপ্লেন করে দেন, পরে হলেও হবে, ইট ডাজন্ট ম্যাটার, আপনি পরে গ্রুপে যদি ওটা লিখে দেন তাহলে একটু সুবিধা হবে। আচ্ছা, এটা বোধহয় আরেকজনেরও সমস্যা হয়েছিল, বোধহয় স্নেহা, মানে কি পয়েন্টসটাকে ফিচার লিস্ট বলে তোমরা রিপ্রেজেন্ট করছো? হ্যাঁ, আপনি আমাকে ওইটা বলেছিলেন, আমি হয়তো জিজ্ঞেস করতে হয়েছিল। ম্যাম আপনি বলেছিলেন আমাকে বলবেন ডিটেলস আর কি অ্যাড করা যায়, ওটা কি দেখেছেন আমারটা? কে গো? শৈলী। দাঁড়াও।
আচ্ছা ম্যাম, যখন হচ্ছে কোনো ওই ওয়ার্ড ফ্রেমে হাই ফিডিলিটিতে যাব, তখন কোনো রিভিউ কিংবা টেস্টিমোনিয়াল সাইটে যে রিভিউ গুলো দিই, ওগুলো কি লাইন টেনে টেনে যেমন আপনি দেখিয়েছেন ওরকম দিয়ে দেবো, না হচ্ছে রিভিউ কিছু ডেমো কিছু লিখে লাইনগুলো লিখে দেবো? হাই ফিডিলিটিতে লিখতে পারো, কিন্তু কমন ওয়ার্ড লিখবে, মানে যেটা ধরো রিভিউ বলে লিখলে, রিভিউ 1 লিখলে, রিভিউ 2 লিখলে, এইরকম ভাবে হাই ফিডিলিটিতে লিখতে হয়। হ্যাঁ, আর বড় প্যারাগ্রাফ লেখা যায় না? আর লো ফিডিলিটিতে প্যারাগ্রাফকে লরেম ইপসাম লিখে রাখো, যেটা আমরা জেনারেলি টেক্সট, রেফারেন্স টেক্সট হিসেবে ইউজ করি। আর লো ফিডিলিটিতে নো টেক্সট, জাস্ট লাইন। ঠিক আছে? ওকে। আচ্ছা, কোনটা বেশ, এইটা এই না? হ্যাঁ, কুড হ্যাভ, মাস্ট হ্যাভ এন্ড ক্যান হ্যাভ, এই তিনটেতেই ফিচার লিস্টে এটাই। হ্যাঁ, এই যে মাস্ট হ্যাভ এ ফাইন্ড অ্যান্ড কানেক্ট উইথ জেনুইন বায়ার্স, এই যে বা হুম ডিরেক্ট ইন্টারাকশন, এই হুম জিনিসগুলো তো আমার কোনো ওয়েবসাইটের ফিচার না। সেটা হতে পারে কন্ট্যাক্ট, হতে পারে বা আম, মানে ফিচার বলতে কি বোঝায়, যেমন আহ, আমার যদি কোথাও কোনো ব্লগের দরকার হয়, আমি সেটাকে বলি রিসোর্সেস, সেটা আমার একটা ফিচার। বা কোথাও যদি কোথাও কোয়ারি ফর্ম যদি রাখতে হয়, সেটাকে আমি কোয়ারি ফর্ম বলেই লিখি। মানে এটা তো মানে প্ল্যান অফ অ্যাকশন, যে ইন্টারাকশন করছে, এবার ইন্টারাকশনটা কিভাবে করবে, সেটা তো কন্ট্যাক্টের মাধ্যমে করবে। অর্থাৎ সেখানে না কন্ট্যাক্ট আসটা হচ্ছে ম্যান্ডেটারি, সেটা হচ্ছে আমার ফিচার। তো সেই, না ম্যাম, হ্যাঁ, তো আমি সেই ওখানে জিনিসটাকে একটু মেনশন করা দরকার। বা এই যে ফেয়ার অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রাইসেস, এটা তো আমার ফিচার নয়। এটা তো আমার মানে কাস্টমার চেয়েছেন, এটা মানে এমপ্যাথি ম্যাপিং এর আউটপুট। কিন্তু সেখান থেকে আমি যে ফিচার ডিডাকশন করা শিখিয়েছিলাম, সেই জিনিসটা কোথাও অ্যাপ্লাই মানে মিসিং, সেই জিনিসটা দিলে ভালো হয়। আচ্ছা এই দুটো জায়গায়। হুম, এই দুটো না, আচ্ছা আরো কয়েকটা জায়গায় আমি দেখছিলাম, যেমন উম, মানে জিনিসগুলো প্ল্যান অফ অ্যাকশন হয়ে গেছে, সেগুলো ফিচার না। একটা ওয়েবসাইটের ফিচার বলতে যা বোঝায় যে আচ্ছা, সেই জিনিসগুলো মিসিং, সেটাকে একটু প্রমিনেন্টলি লিখলে কি ফিচার হিসেবে ভালো হয়। বুঝতে পেরেছি বুঝতে হুম, পেরেছি। এই যে সাপোর্ট উইথ অর্ডার ফুলফিলমেন্ট অ্যান্ড লজিস্টিক্স, এবার বুঝতে সাপোর্টটা কি, সেটা চ্যাট সাপোর্ট হতে পারে, সেটা জাস্ট কাস্টমার মেল কেয়ার সাপোর্ট হতে কিভাবে। পারে, কাস্টমার কেয়ারে কলিং সাপোর্ট হতে পারে, সেই জিনিসটাকে প্রমিনেন্ট করা, ঠিক সেটা আছে হচ্ছে আমার ওয়েবসাইটের ফিচার। ঠিক আছে, এইগুলোই ঠিক আছে। বলছিলাম। আচ্ছা, আর কারো আচ্ছা, কিছু? আর একটা আউট অফ সিলেবাস একটু জিনিস জিজ্ঞেস করবো, হ্যাঁ, বলুন। ডোন্ট মাইন্ড জাস্ট। হুম মানে আজকে আমরা 10 জন এক্সাম দিলাম, হুম। টোটাল আছি আমরা 20 জন, তাহলে বাকি 10 জন মিলে কি 20 না, আমাদের আরো বেশি। তারা ক্লাস করে না, কেন করে না আমিও জানি না। ও, তাহলে তারা কি সবাই মিলে আমাদের কি বারবিকিউ নেশনে খাওয়াচ্ছে? সেটা তারাই বলুক। 13 জনই আছে, কারা পরীক্ষা দেয়নি এখানে? আপনি ভালো চাকরি পান এবং আমাদের একটা মানে গেট টুগেদার দিন। আপনি একটা ভালো চাকরি পান, আমরা উইশ করছি আপনাকে। আপনি একটা গেট টুগেদার দিন আমাদের। মিস্টার সরকার, আমি খেতে খাওয়াতে খুব ভালোবাসি। তাহলে তো খুব খুশি, দারুণ ব্যাপার। আপনি আবার খেতে ভালোবাসেন। ঠিক আছে, আমিও বেশ। আছি। ম্যাম, কে বলছো বলো তো, কার একটা প্রবলেম বললে? শৈলী। ও, শৈলী। হ্যাঁ, কি আমি বলো? ওই বলছিলাম যে আপনি বলেছিলেন যে নিউ ওই ফিগ জ্যামের মধ্যে আছে ম্যাম, যে নিউ ওয়েবসাইটের যেটা করছিলাম না, বলেছিলেন আরো ডিটেলিং লাগবে। এবার ডিটেলিং বলতে মানে এমপ্যাথিতে নাকি পার্সোনাল পয়েন্টে নাকি মানে দাঁড়াও। আর কি ডিটেলস অ্যাড করব সেটাই বলছি। আমি দুটো এমপ্যাথিতে করিনি এখন। 4 জন ইউজার করেছি। এই ডিটেইলিং লাগবে আমি এই ওয়েবসাইটে বলেছিলাম না, তোমার পেজে বলেছিলাম? না ম্যাম, এইটা যখন দিয়েছিলাম বলেছিলেন যে ঠিকঠাক, আর একটু ডিটেলিং হলে ভালো হয়। তাই আমার তো মনে হচ্ছে আমি তোমার ওয়্যার ফ্রেম দেখে বলেছিলাম।
ম্যাম এটা কি তাহলে চেক করা হয়নি? মানে আমি এটা তো বুঝতে ভুল বলিনি। করেছি? তাহলে তাই হবে। এটা আমি দেখেছি বলে আমার মনে পড়ছে না। ও আচ্ছা। কি ফিচারটা তৈরি করো? এমপ্যাথি ম্যাপ, সেইভাবে তো আমার দেখার কিছু নেই, এ তো এআইপিআরএম এর আউটপুট। এটা আমি মানে হ্যাঁ সিরিয়াসলি এটা আমার দেখার কিছু নেই। আমার যেটা দেখবো আমি তোমার এমপ্যাথি ম্যাপ তুমি ডিডাক্ট করে কি ফিচার কি আনছো একটা ওয়েবসাইটে, কি কি রাখছো সেখানে, আমি সেটা দেখবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা এমপ্যাথি আচ্ছা। আর ম্যাপ তো ম্যাম বলছি, হ্যাঁ বলো। না ম্যাম বলে নিন, বলছি তো। হ্যাঁ আমি সেটাই বলছি যে আমি এমপ্যাথি ম্যাপ বাই টু বাই কি দেখবো। এটা তো ধরো এআইপিআরএম একটা আউটপুট দিয়েছে, তুমি সেটাকে কালার কোড করে সেটাকে সেগ্রিগেট করে পরপর বসিয়েছো, প্লটিং করেছো। এবার সেখান থেকে তুমি কি কি ফিচার পেলে ওয়েবসাইটের জন্য সেইটা সাইডে রাখবে, সেইটা আমি দেখবো, তাই না? ও আচ্ছা আমি ঠিক এটা আছে। বলিনি, আমি তোমার আর ম্যাম ওয়্যার ফ্রেম নিয়ে বলেছিলাম ডিটেইলিং মিসিং, মনে আছে আমার। ম্যাডাম আমার একটা আচ্ছা, ওটা তো জিজ্ঞেস করার বলছি। আর ম্যাম ম্যাডাম একটা আসছি আমি সন্ধ্যা। হ্যাঁ বলো। বলছিলাম যে হোয়াটসঅ্যাপে আমি একটা দেখুন স্ক্রিনশট পাঠিয়েছি, মানে ওইটা কন্ট্যাক্ট ফর্ম কিনা আমি জিজ্ঞেস করছি, তাই মানে নাকি অন্য কিছু? ঠিক আছে, আচ্ছা এইখানে এটা কন্ট্যাক্ট ফর্ম না, এটা ধরো গেট এ কনসালটেশন, এটা একটা জাস্ট তোমার সেকশন, যেটা একটা বাটন রেখেছো, ফোন নাম্বার রাখবে, সেটা যাবে কন্ট্যাক্টে। এটা রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা সার্ভিস পেজে দিতে পারো, ভালো অপশন। কিন্তু হ্যাঁ ম্যাম এটা সার্ভিস পেজেরই, মানে হ্যাঁ হ্যাঁ সার্ভিস পেজেরই এটা ভালো পাঠিয়েছি। অপশন, কিন্তু একটা জিস্ট একটা কন্ট্যাক্ট ফর্মের, সেটা যেন হোম পেজে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে? মানে আচ্ছা আচ্ছা তাকে ঠিক কন্ট্যাক্ট আছে। করতে গিয়ে বা তাকে কোনো কোয়ারি সাবমিট করতে গিয়ে তাকে যেন সাব পেজে নেভিগেট না করতে হয়, সেটা যেন হোম পেজেও হয়, এবং সাব পেজে অবভিয়াসলি সেটা কন্ট্যাক্ট পেজে যাবে, অসুবিধা নেই, কিন্তু সেটা আমার হোম ঠিক পেজে যেন আছে। অ্যাভেলেবেল থাকে, সেটা বললাম। ঠিক আছে। ঠিক আছে? ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে এই ম্যাম যে লেফট করছি, শিপ্রা বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সঞ্জয় বলো। হ্যাঁ বলছি যে এমপ্যাথি ম্যাপের কি কোনো মানে ওই যে যে ফ্রেমটা আসছে সেই ফ্রেমটা কোনো লিমিটেশন আছে যে এর বেশি আর নিয়ে যেতে পারবো না? আমার এক সাইডে মুভ করছে না, যার জন্য আমি নিচে করে দিয়েছি। মুভ করছে না কেন? করবে না, করছে না তো, বারটা যাচ্ছে না আমার। সিলেক্ট করে জাস্ট মুভ করালেই তো করবে কার্সারটাকে নিয়ে। কাজটাকে নিয়ে আর যাচ্ছে না ম্যাম, আমি অনেক চেষ্টা করেছি। যার ফলে আমার কাজটা যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন নিচের দিকে করেছি। সঞ্জয় সরকার, দেখুন আমার কাজটা যদি একটু দেখেন আমার প্লিজ। এখানে যেমন এই ডান দিকে আর সরছে না, গ্যাপিং গুলো কি বেশি হয়ে গেছে? এখানে গ্যাপিং ট্যাপিং অত কিছু ম্যাটারই করে না, প্রচুর হয়ে গেছে, এত এত রেজাল্ট পেয়েছেন? ওরে বাবা। ও অনেকটাই আচ্ছা, চ্যাট এটা সরি, এটা এল্ডার কেয়ার ওয়েবসাইট, ঠিক আছে ঠিক আছে। না না আমি এই ভাবেছি। ডান দিকে আপনি ডান দিকে সরান, রাইট সাইডে এদিকে এটা সরছে না, যার জন্য আমি নিচে করে দিয়েছি। হচ্ছে না ম্যাম, আমার কম্পিউটারে কিছু প্রবলেম হচ্ছে আমার মনে হয়। আচ্ছা না, এখানে তো দিব্যি এই সাইডে এই সাইডে রাইট সাইডে হ্যাঁ এই তো আমার হচ্ছে না ম্যাম, আমার কম্পিউটারে, যার জন্য আমি নিচে করেছি কিছু কাজ। আচ্ছা নিচের ঠিক দিকটা আছে, থাকলেই হলো একটা শীটের মধ্যে। শীটের মধ্যেই আছে, এর নিচে করেছি তো। ঠিক আছে ঠিক আছে ম্যাম। বেশ। আচ্ছা হ্যাঁ শিপ্রা বলো। শিপ্রা, স্নেহা বলো। আপনি ওই কি ফিচারটা একটু দেখে দেবেন বলেছিলেন, আমি একটু বলে দেবেন। কোনটায় আছে বলো তো? এটায়? হ্যাঁ নিউ যেটা আছে আমাদের ওয়েবসাইটে, ফার্স্ট কোনটায় একটা দেখো? ফিক্সজাম ফার্স্ট একটা।
এই যে বাজেট কনসিয়াস চয়েসেস বা টাইম সেভিং সলিউশনস, আমি যেটা বললাম যে এগুলো তো একটা ওয়েবসাইটের ফিচার না। একটা ওয়েবসাইটের ফিচার মানে তুমি ধরো টাইম সেভিং সলিউশন বললে তুমি তোমার ওয়েবসাইটে কি রাখবে বলো? মানে ইজিলি, যেটা ইজিলি কম টাইমের মধ্যে তাড়াতাড়ি, মানে আমরা যেখানে আমরা কোনো জিনিস কিনতে যাই আমরা জিজ্ঞেস করি কতদিনের মধ্যে ওটা আমরা পাবো, তো কতদিনের মধ্যে ধরুন যেটা নর্মালি 1 মাস লাগতো তো এখানে 15 days বা 7 days এর মধ্যে বা ইজিলি খুব তাড়াতাড়ি টাইমে। তার মানে তোমার ওয়েবসাইটে তুমি প্রোডাক্ট ওয়াইজ একটা ডিউরেশন দেখাতে চাইছো, তাই তো? সেক্ষেত্রে সেটা টাইম সেভিং সলিউশনটা ফিচার নয়, সেটা জাস্ট তুমি যখন আমরা ধরো যখন ধরো ইনফরমেশন আর্কিটেকচার করব তখন তুমি রাখতে পারো যে হোম পেজের মধ্যে একটা সেকশন থাকবে যে সেকশনটায় আমার ডিউরেশন ওয়াইজ দেখাবে যে এটা 15 দিনের মধ্যে হবে, এটা 20 দিনের মধ্যে হবে, কিন্তু প্রমিনেন্ট ফিচার বলতে যা বোঝায় সেটা কিন্তু নয়। ধরো ফ্যামিলি ফ্রেন্ডলি ডিজাইন, এটা তো একটা মানে এটা তো একটা তুমি ডিজাইনের একটা মানে এরিয়াকে ডিনোট করছো, এটা একটা ওয়েবসাইটের ফিচার তো নয়। লোকাল টাচ উইথ মডার্ন ফ্লেয়ার, এগুলো তো তোমার ওয়েবসাইটের ফিচার নয়। তোমায় দেখতে হবে যে একটা ওয়েবসাইটে এসে এটা একটা ব্র্যান্ডের থেকে একজন ইউজার চাইছেন যে লোকাল টাচ উইথ মডার্ন ফ্লেয়ার, টাইম সেভিং সলিউশন, ফ্যামিলি ফ্রেন্ডলি ডিজাইন, কিন্তু এগুলো তো একটা ওয়েবসাইটের ফিচার না। ফিচার মানে কি তিনি কত ইজিলি সার্ভিসটাকে অ্যাভেল করতে পাচ্ছেন, বা তিনি কোনো শোকেসিং প্ল্যাটফর্ম পাচ্ছেন কিনা, অর্থাৎ মানে যেখানে এই জিনিসগুলো শোকেস করা থাকবে সেই রকম কোনো গ্যালারি সেকশন পাচ্ছেন কিনা, তিনি কত ইজিলি কি বলবো এই সার্ভিস সম্পর্কে জানতে পারছেন, ইনফরমেশন কত দ্রুত পাচ্ছেন, এগুলো এক একটা ফিচার বলা যায়। কিন্তু এখানে ধরো ফ্যামিলি ফ্রেন্ডলি ডিজাইন, এটা তো ডিজাইনকে ডিনোট করেছে, ডিজাইনের থেকে তার এক্সপেকটেশন কি। টাইম সেভিং সলিউশন অর্থাৎ আমি একটা ডিউরেশন সেখানে ডিনোট করব, মানে এগুলোকে কি ফিচার বলা যায় না একটা ওয়েবসাইটে। বুঝতে পেরেছো কি বলছি? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা ইউজার কি ওয়েবসাইট থেকে চাইছে সেটার বেসিসে এটা করেছিলাম। ঠিক আছে, এটা তো ওয়েবসাইট থেকে চাইছে না, এটা ব্র্যান্ডের থেকে চাইছে। লোকাল টাচ উইথ মডার্ন ফ্লেয়ার, এটা তো একটা ওয়েবসাইট কি করে দেখাবে? এটা তো পুরোটাই নির্ভর করছে যে তার ব্র্যান্ড তাকে কি প্রোভাইড করবে। আমরা চাইছি ওয়েবসাইটের থেকে একটা ইউজার কি চাইছে, সেটা আমার এমপ্যাথি ম্যাপিং এর উদ্দেশ্য। বুঝতে পেরেছো বিষয়টা? তো ওই প্রম্পটটাকে একটু পাল্টাবে, আর কি কি অ্যাড করলে ভালো হয় ওয়েবসাইটে সেই রকম ভাবে অ্যাড করো, মানে যাতে কি পয়েন্টস গুলো পাওয়া যায়। এটা দেখে তুমি কিন্তু কার্ড সর্টিং এ যেতে পারবে না, বা তুমি কিন্তু মস্কো মডেল তৈরি করতে পারবে না, ভেবে দেখো, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এটা করে আপনাকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো কোয়েরি নেই তো? চলো, গুড নাইট, খিদে পেয়ে গেছে, কাটলাম। গুড নাইট ম্যাম। তাহলে আমাদের ট্রিট পাওনা থাকলো, কিন্তু সবাই নোট রেখো ব্যাপারটা, ঠিক আছে? ওকে, গুড নাইট।